আমার সাথে ওকে কেন বুঝিয়ে দিবে? আমি তোমার মেয়ে। স্যার, ইরা ম্যাম তো ঠিক বলেছে, আপনার পরে উনি এই অফিসের মালিক হবে। সেখানে আকাশ তো আমাদের মতোই কর্মচারী, তাহলে ওকে কেন? আমি ওদের দুজনের হাতে কোম্পানির দায়িত্ব এই জন্য দিতে চাই। তুমি তো বলেছিলে সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিবে, তখন কি জন্য ওকে নিবে? আমি এই জন্য দিতে চাই। বন্ধুরা, গল্পের মোড় এখন কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল, কেননা ইরার বাবা আকাশের কথাই বলেছিল সব দায়িত্ব উনি ইরাকে বুঝিয়ে দিবে। কিন্তু হঠাৎ করে ওনার এরকম কথা বলার কি কারণ থাকতে পারে? এই কথাই কি ইরা আর ওর বাবার মাঝে ঝামেলা কি শুরু হবে? এইসব প্রশ্নের উত্তর আপনারা পরের পর্বে জানতে পারবেন। আমি এই জন্য দিতে চাই কারণ তুমি তো সব সময় অফিসের সব কাজ সামলাতে পারবে না। আমাদের ব্যবসার জন্য অনেক দেশে যেতে হয়, সেজন্য আমি আকাশ আর তোমাকে দায়িত্ব দিব। কিন্তু স্যার, এই কাজ তো অফিসের অনেক কর্মচারী করে ফেলতে পারবে। দায়িত্ব নিয়ে কারো আর দায়িত্বের থেকে কারো দুটোই কিন্তু অনেক আলাদা। কথাটার ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু আমি তা জানতে চাই না। আপনি কোম্পানির মালিক, আপনি যা ভালো মনে করবেন তাই করেন। সেই জন্য ইরা যেদিন অফিসে আসবে না সেদিন অফিসের দায়িত্ব আকাশ পালন করবে, আর যেদিন ইরা আসবে সেদিন ইরাই হবে মালিক। কথাটা শুনে ইরা অনেক খুশি হয়। আসলে আকাশ ইরার বাবাকে মেসেজ করে এই কথাটা বলতে বাধ্য করেছে, কেন নয় তো ইরা সবার সামনে ছোট হয়ে যেত। তার সাথে ইরা আর বাবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো। এইদিকে ইরা খুশি হয়ে ওর বাবাকে সালাম দিয়ে একটা কাগজে সাইন করে, সাথে আকাশও। এরপর ওরা বাকি কাজ সেরে যে যার মতো পার্টি করতে চলে আসে। ইরা যায় ওর বান্ধবীদের সাথে, আর আকাশ চলে আসে আবিরের বাসায়। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হলো। তার বলতে এভাবে শুধু আকাশকে আসতে যেতে শিক্ষা দিবি। কিন্তু আকাশ আর তুই তো সেম ভাবে আছিস। সেম না, আমি যখন থাকবো না তখন আমার অবর্তমানে ও সবটা দেখাশোনা করবে, আর আমি যখন থাকবো তখন সব কন্ট্রোল আমার হাতেই থাকবে। তাহলে এবার আকাশের অবস্থা খারাপ হবেই। হবে শুধু সময়ের অপেক্ষায়। ও কি ভেবেছে আমাকে বিয়ে করে আমার বাবার সম্পত্তি নিজের করে নেবে? তা আমি হতে দিতে পারি? কখনো না। ওকে তুই ডিভোর্স দিয়ে দে। সমস্যা তো সেখানেই। কি সমস্যা বলবি তো? আমরাই তো। বল কি হয়েছে? বলা যাবে না। না থাক, পরে যখন সময় হবে তখন আমি তোদের জানিয়ে দিব। এখন আমি কোনো কিছু বলতে রাজি না। ঠিক আছে, না বলতে চাইলে আর কি করার। এরপর ওরা পার্টি করতে থাকে, কিন্তু এখানে ইরা কোনোভাবেই ওদের কেন জানতে চাচ্ছে না। এর পেছনে আরো কয়েকটা কাহিনী আছে যা আপনাদের কোনো একটা সময়ে জানিয়ে দিব। এখন আপাতত আপনারা সামনের দিকে কি হচ্ছে তা শুনতে থাকেন। অন্যদিকে আকাশ আবিরের বাসায় এসে সবটা জানায়। তুই কেন ওই কোম্পানির দায়িত্ব নিতে যাবি? এছাড়া কি করব? তোর মনে কোনো প্ল্যান নেই তো? তেমন কিছুই নেই, তবে আমি ইরার বাবার কারণে ওদের বাসায় থাকতে রাজি হয়ে গেলাম, নয়তো আমি থাকতাম না। ওই দিকের কি খবর, কিছু কি জানিয়েছে? তবে তোমাকে নেওয়া যাবে না। আমাকে কেন নেওয়া যাবে না? তুই নতুন বিয়ে করেছিস, তাছাড়া নিজের বোনের ক্ষতি তো হতে দিতে পারি না। তাই বলে নিজের ক্ষতি করার জন্য চলে যাবি? আরে আমার কিছু হবে না। আমি জানি, তাও ভয় হচ্ছে। এত ভয় পেলে কি চলবে? আচ্ছা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে। এইদিকে পরের দিন ইরা অফিসে এসে কাজ শুরু করে দেয়। তার সাথে আকাশকে তো কত রকমের কথা যে শুনতে হয়েছে যা বলার বাহিরে। আসলে আকাশকে ইচ্ছে করে এইসব কথা শোনাচ্ছে ইরা। এভাবে কয়েকটা দিন কেটে যায়। ইরাকে কোম্পানির কাজের জন্য ওদেরই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হবে সেজন্য। আচ্ছা, আমাকে মিটিংয়ের জন্য যেতে হবে। আমি ওখানে 2 দিন থাকবো, সেজন্য তুই এই অফিসের দায়িত্ব 2 দিনের জন্য পাচ্ছিস। সমস্যা নেই, তবে যেখানে যাবে সাবধানে থেকো। সে কথা তোকে বলতে হবে না, তুই একটা কাজ কর। কি কাজ? ভেবেছিলাম তোকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু অফিস তো কাউকে দেখতে হবে, সেজন্য তুই কোম্পানির থাক। গেলাম আমি। এই বলে ইরা চলে আসে এয়ারপোর্টে। ওখানে বিমানে করে চলে আসে ওদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ওখানে এসে একটা হোটেলে উঠে অন্যদিকে। বয়স একটা খবর পেয়েছি,
শুনছি আমাদের দেশ সব বিজনেসম্যান একটা কোম্পানিতে বৈঠক বসবে। কেন, তুইও কি যাবি নাকি? তাহলে কি জন্য বললি? আমি তো যাওয়ার কথা বলিনি। কেন ভাবে যদি আমরা জায়গা এসে হামলা করে এই সব লোকদের আমাদের সাথে নিয়ে আসতে পারি তাহলে অনেক কিছুই হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, আলাদা অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে রাখ। ঠিক আছে বস, আমি কি হামলা করার জন্য প্রস্তুতি নিব? নাও। অন্যদিকে হামলার খবরটা এজেন্টের কাছে চলে আসে, সেজন্য উনি একে কল দেয়। একে, তুমি কোথায়? স্যার আমি তো বাসায়। কি ব্যাপার স্যার, আপনাকে এইভাবে চিন্তিত কেন দেখাচ্ছে? একটা খবর পেয়েছেন। কি খবর স্যার? ত্রিপুরা তো চিনো? জি স্যার চিনি। কেন, কি হয়েছে? ওখানে সব বিজনেসম্যানদের একটা বৈঠক আছে, আর ওখানে নাকি অনেক বাহিনী হামলা করতে পারে, এই খবর আমরা পেয়েছি। এখানে ঘাবড়ানোর কি আছে? ওই জায়গায় আমরা পুলিশ আর বাকি ফোর্সদের তো পাহারা হিসাবে নিতে পারি, কিন্তু আমি চাই তুমিও ওখানে যাও। কিন্তু স্যার ওখানে আমি গেলে তো। কেন, কোনো সমস্যা আছে কি? সমস্যা আছে একটু, তবে একটা কথা। কি কথা বলো? আমি ওখানে যাব আমার মতো করে। এক কথায় আমি যে গেছি এটা যেন কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবে না। তুমি তাহলে তোমার সব কিছু নিয়ে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, তাই হবে। এইদিকে ইরা তো হোটেলে বসে বাকি কিছু লোকদের সাথে পরিচয় হয়ে যায়। এইদিকে রাতে আকাশ রফিক চৌধুরী কাছে আসে। কিছু বলবে কি আকাশ? আমি 3-4 দিন অফিসে যেতে পারবো না। ইরা তো নেই, তুমি কোথায় যাবে? তাছাড়া আমি ভেবেছিলাম তোমাকে পাঠাবো এই মিটিংয়ে, কিন্তু ইরা এত জিদ ধরলো, আমি ওকে নাই করতে পারিনি। এতে আমি কিছু মনে করিনি। আর তুমি হঠাৎ করে কোথায় যাবে? আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো সেরে নিয়ে তারপর আবার চলে আসবো। ঠিক আছে, সাবধানে যেও। এইদিকে একে রওনা দেয়। অন্যদিকে রিয়াজ আর ডেভিল মিলে পরামর্শ করতে থাকে কি থেকে কি করবে, কিভাবে কাজগুলো করবে তা নিয়ে ভাবতে থাকে। ভাবনা শেষ হওয়ার পরে, তা কাজ হবে তো? চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আমাদের লোকদের বলে দিয়েছি, ওরা পুরো জায়গা জড়িয়ে পড়ে আমি আর আপনি বিজনেসম্যানদের মতো ভিতরে ঢুকে যাব। এরপর নিজেদের প্ল্যান মতো আমরা কাজ শুরু করব। কেউ কিছু বুঝতেও পারবে না কিভাবে আমরা কি করেছি এগুলো নিয়ে। তা কতজন লোক জোগাড় করেছিস? এই তো সব মিলিয়ে 150 জন, প্রতিজন লোকদের জন্য 1 লাখ করে বরবাদ করেছি। এত টাকার কি দরকার ছিল? তাছাড়া এত লোকের হাতিয়ার কিভাবে জোগাড় করব? বস, নয়তো এত বড় রিস্ক কেউ নিতে আসতো না। ওরা নিজের হাতিয়ার নিয়ে আসবে, তা নিয়ে টেনশন করতে হবে না। আমরা শুধু আমাদের লোকেরা আছে ওদের দিকটা দেখলেই হবে। আচ্ছা, তাহলে প্রস্তুতি নাও। তবে এই দিন অনেক কড়া সিকিউরিটি থাকবে। আমিও তেমনটাই শুনছি, কিন্তু কি করব, আমাদের তো কোনো একটা কিছু করতেই হবে। সেটাই। তাহলে পোলাপান নিয়ে রেডি থেকো। আচ্ছা বস, তাই সব হবে। এইদিকে পরের দিন সব বিজনেসম্যানরা ওই জায়গায় এসে একত্রিত হতে থাকে। এই দিকে রিয়াজ আর ডেভিল ওদের মধ্যেই ছদ্মবেশে চলে আসে। ওর লোকদের রেডি থাকতে বলে। ওরা ওদের মতো করে অপেক্ষা করতে থাকে। এইদিকে একে নিজেও ওখানে উপস্থিত হয়, তবে সাধারণ বিজনেসম্যানদের মতো পোশাক তো পরে, কিন্তু পোশাকের ভিতরে রয়েছে সব হাতিয়ার, শুধু মুখটা ঢাকার বাকি ছিল। এইদিকে সময় যেতে থাকে, হামলার কোনো কিছুই হচ্ছে না। স্যার এখানে তো সব শান্তই লাগছে। অনুষ্ঠান কি শুরু হয়েছে? জি স্যার। তাহলে দেখো, একটু পরে শুরু হবে। তবে একটা কথা, কোনোভাবেই লাইট যেন অফ না হয়। সেটা দায়িত্ব তো অন্য কেউ। আমি দেখি কোনো কিছু নজরে পড়ে কিনা। তাছাড়া নজরে পড়বে কি করে, চারদিকে তো সব আবছা অন্ধকার। তাহলে অপেক্ষা করো।
এইদিকে ডেভিল আর রিয়াজ তো সুবিধা খুঁজতে থাকে, সেজন্য ওরা একটা প্ল্যান করতে থাকে। সে প্ল্যান অনুযায়ী ওরা কিছু পুলিশ অফিসারকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় ড্রিঙ্কস এর সাথে মিশিয়ে, যেন কিছু পুলিশ ঘুমিয়ে থাকে। যে ভাবা সেই কাজ। ওরা কিছু পুলিশকে অজ্ঞান করে ফেলে। এরপর এখনো সময় আছে কিছু একটা করার। সবাইকে কি হামলা করতে বলবো? বলো। রিয়াজ ওর লোকদের কল দিয়ে হামলা করতে বলে। ওরা তাই করে। বাইরের গুলির শব্দ ভেতরে আসছে না বলে কোনো কিছু বুঝতে পারছে না। হঠাৎ একে খেয়াল করে পুলিশ সিকিউরিটি অনেকে এখানেই নেই। সেজন্য ওদের খোঁজার জন্য বাইরে এসে খুঁজতে থাকে, কিন্তু তাও কাউকে খুঁজে পাচ্ছে না। তখন বাইরে কিসের যেন শব্দ শুনতে পায়। তখন বাইরে আসার আগেই বুঝতে পারে এখানে গুলির শব্দ হচ্ছে। সেজন্য দেরি না করে একে ওর পোশাক পরিবর্তন করে ওর আসল পোশাক পরে নেয়, যে পোশাক 100 বুলেট আটকানোর ক্ষমতা রাখে। তার সাথে বাকি অস্ত্রগুলো সাথে রাখে। এরপর নিজেই একাধারে ফায়ার করতে থাকে। অন্যদিকে রিয়াজ আর ডেভিল ততক্ষণে ওই রুমে থাকা বাকিদের বন্দি করে নেয়। এখন আমরা এখানে কাউকে মারবো না, কিন্তু তার বিনিময়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে 3 কোটি করে আমার অ্যাকাউন্ট পাঠাবেন। যে টাকা দিতে পারবেন সে এখান থেকে যেতে পারবেন, সেজন্য ডিসিশন আপনার। কিন্তু বস, সবাই যদি এভাবে বের হয়ে যায় টাকা দিয়ে, তাহলে আমরা বের হব কি করে? এখানে 20 থেকে 30 জনকে রেখে বাকিদের আমরা যেতে দেব। ওদের দিয়ে বাকি কাজ সেরে নেব। এদের মধ্যে বড় বড় বিজনেসম্যান যারা আছে তাদেরই শুধু রেখে দেব কানে। বুঝতে পেরেছি। এইদিকে একে তো বাহিরে লড়াই করতেছে, ভেতরে যে এত কিছু হয়ে যাচ্ছে তা জানে না। কিছুক্ষণের মধ্যেই ওখানে আরও কিছু কমান্ডো চলে আসে। ওরা বাহিরে পরিস্থিতি দেখতে থাকে। সেজন্য একে ভেতরে এসে দেখে এখানে পুরাই খারাপ অবস্থা। সেজন্য ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। সবার উদ্দেশ্যে একটা কথাই তো বলতে ভুলে গেছি আমি। কথা, এই হলের ভিতরে 5টা বোমা আছে। যদি কেউ বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু এই বোমা আমি ব্লাস্ট করে দেব। কথাটা শুনে সবাই অনেক ভয় পেলেও একে কিন্তু মোটেও ভয় পায়নি। কেননা ভয় না পাওয়ারই কথা। কেননা ডেভিল কখনোই বোমা ব্লাস্ট করবে না। কেননা যদি এরকমটা করে তাহলেও নিজেও মারা যেতে পারে। সেজন্য এরকমটা করবে না। এইদিকে 20 জনের অ্যাকাউন্ট থেকে প্রায় 40 কোটি টাকা নিয়ে নিয়েছে। এরপর ইরাকে নিয়ে আসে। তাড়াতাড়ি করে টাকা আমার অ্যাকাউন্টে ফাটা। কিন্তু আমার অ্যাকাউন্টে তো টাকা নেই। বড় জোর 10 লক্ষর মতো হবে। এত কম কেন? আমার 7 দিন হয়েছে কোম্পানিতে জয়েন করেছি। এত তাড়াতাড়ি এত টাকা হবে কি করে? তাহলে তো তুই আমাদের কোনো কাজের না। তাহলে তোকে কেন বাঁচিয়ে রাখবো? সেটাই তো বস, তাহলে ওকে মেরে ফেলেন। ঠিক আছে, মেরে ফেলো। এইদিকে ইরাকে মারতে যাবে তখনই একে বাধা দেয়। তখন ডেভিল আর রিয়াজ সামনে তাকিয়ে অবাক হয়। এ কি তুই এখানে? এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেলেছিস? তা একা এসেছিস নাকি পুরো ফোর্স নিয়ে এসেছিস? একা এসেছে, কিন্তু তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, কথাটা মনে রাখিস। ও তাই নাকি? এখানে কয়টা বোমা আছে তা কি জানিস? এগুলো যদি ব্লাস্ট করি কি হতে পারে? কি বুঝতে পেরেছিস? তোরা কি বারবার আমার পরিচয় ভুলে যাস? তোকে বলা কি সম্ভব হবে? কিন্তু আজকে তোকে মেরে সব বদলা নেব। এইদিকে একে কিছু করতে যাবে তখন রিয়াজ ইরার মাথায় বন্দুক ধরে আছে। যদি আর সামনে এসেছিস তো এই মেয়েকে মেরে ফেলবো। ইরাকে ধরতে একে চুপ করে আছে। তারপর ওরা ইরাকে নিয়ে ছাদে আসে। ওদের সাথে আরও কিছু বিজনেসম্যানদেরও সাথে করে নিয়ে আসে, যেন কোনো ঝামেলা না হয়। এইদিকে ওরা হেলিকপ্টারে উঠে পড়ে। সাথে ইরাকে উঠাতে যাবে তখন একে গুলি করে। গুলি এসে রিয়াজের হাতে লাগে আর ডেভিলগুলো করে ইরাকে বাঁচাতে একে গুলিটা ওর বুকে নিয়ে নেয়। আসলে একে তো বুলেট প্রুফ জ্যাকেট আছে, সেজন্য রিস্ক নেয়। এইদিকে ওরা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। এইদিকে ইরা আবারও একের দিকে তাকিয়ে আছে। ইরা আবারও একের চোখের দিকে তাকিয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে এই চোখগুলো আমি আগেও কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছেন মানে? আপনি বেঁচে আছেন? তো একটা গুলি খেয়ে কেউ মরে নাকি? আপনি ওই লোকটা না? কোন লোক? কাশ্মীরে যে লোকটা আমাকে বাঁচিয়েছিল, আর আজকেও সেম আপনি তো সেই লোকটা। বাহ, চোখ দেখে চিনে ফেলেছেন। কি করব, আমি যে চোখের মায়ে পড়ে গেলাম।
মানে ঠিক বুঝলাম না। আমি আপনার চোখের মায়ায় পড়ে যাই। আপনার পরিচয় জানি না বলেই আপনাকে খুঁজে বের করতে পারি না, নয়তো আমি আপনাকে বিয়ে করতাম। আপনার মাথা কি গেছে? বিশ্বাস করো, তোমার ওই চোখের মায় আমি এতটাই হারিয়ে গেছি যে চাইলেও আমি সেখান থেকে বের হতে পারছি না। সেজন্য প্লিজ আমাকে তোমার করে নাও। দেখুন, আমি বিবাহিত। বিবাহিত মানে? কবে বিয়ে করলে? হয়েছে 2 মাসের মতো। দেখুন, আমি যে কাজে এসেছি সে কাজটা শেষ, এখন আমাকে যেতে হবে। আপনার নাম বা মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? সরি, আমি দিতে পারবো না। দিলে সমস্যা কি? আমি কিন্তু সবসময় আপনার আশেপাশে থাকি, কিন্তু আপনি চিনতে পারছেন না। আমার আশেপাশে মানে? তেমন কিছুই না, সে যাক গিয়ে। আপনি শুধু আমার চোখ দেখে চিনতে পারছেন না আমাকে। আমি তো এখন আপনার চোখ দেখেই চিনতে পেরেছি। শুধু চোখ দেখে চেনার মতো অভিজ্ঞতা এখন আপনার হয়নি। আপনি শুধু আপনার মুখ ঢাকা আর পোশাক দেখে আন্দাজ করতে পেরেছেন। তবে যেদিন সত্যি আমার চোখ দেখে বুঝতে পারবেন, সেজন্য আমি আপনাকে আমার মুখটা দেখাবো, সাথে পরিচয়টাও। তুমি কি আমার আশেপাশেই থাকো? থাকি। আমার হেলিকপ্টার চলে এসছে, এখন যেতে হবে আমাকে। ভালো থাকবেন আর আপনার স্বামীর খেয়াল রাখবেন। আমার হাজব্যান্ড আছে, সেটা আপনি জানলেন কি করে? আমি এরকম অনেক কিছু জানি যা হয়তো আপনি ভাবতেও পারবেন না। চলি এখন তাহলে। এই বলে ওখানে থাকা আরেকটা হেলিকপ্টার করে চলে যায়। এইদিকে ইরা দ্বিতীয়বার সুযোগ পেলেও কোনো কিছুই করতে পারেনি। এবার তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো কেন ইরা আকাশকে স্বামী হিসেবে মেনে নেয়নি। এটাই ছিল মূল কারণ যে ইরা একে দেখেই ভালোবেসে ফেলেছে, আর আকাশের কোনো কিছুই নেই বলে আকাশের সাথে এত খারাপ ব্যবহার করে যাচ্ছে। ব্যাপারটা তাহলে আপনারা ক্লিয়ার হলেন তো? যখন এতটুকু ক্লিয়ার হয়েছেন, তখন সামনের দিকে কি হতে যাচ্ছে তা একটু ক্লিয়ার হয়ে নেন। একটু পরে পুলিশ পুরো জায়গাটা নিজেদের দখলে নিয়ে নেয়। আপনারা চিন্তা করবেন না, আমরা এসে গেছি আর আপনাদের আমরা সব ধরনের নিরাপত্তা দিব, আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দিব। সব জায়গায় আপনার এত লেট করেন কেন বলুন তো? সিনেমাতে যেমন সব জায়গাতে শেষ সময় পরে পুলিশ আসে, আপনারাও দেখি তেমনই। আপনি কিন্তু অপমান করছেন আমাদের। এতক্ষণ যা কিছু হয়ে গেল আপনাদের তো কোনো কিছুই জানা নেই। সে থাক গিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমাদের। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, সেজন্য আপনারা নিজেরাই এখন যেতে পারেন। এইদিকে একে চলে আসে একটা জায়গায়, ওখানে ওর যা কিছু আছে সব কিছু রেখে দিয়ে কল দেয় ওর স্যারকে। আচ্ছা, টাকা গেছো তাতে সমস্যা নেই, কিন্তু বিজনেসম্যান ওদের কোনো ক্ষতি হয়নি তো? না স্যার, ওদের কোনো ক্ষতি হয়নি। যাক, পরিস্থিতি তুমি সামাল দিতে পেরেছো, এটাই অনেক বেশি। তা কবে ফিরবে তুমি? একদিন পরেই ফিরে আসি আমি। কেন, কি হয়েছে? আছে কিছু কাজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। এইদিকে ওরা হোটেলে চলে আসে। রাতে একে চুপি চুপি ইরার রুমে আসে। এইদিকে ইরা হঠাৎ করে জেগে যায় আর লাইট অন করে তাকিয়ে দেখে একে দাঁড়িয়ে আছে। কে আপনি? আমাকে চিনতে পারোনি? না তো, কে আপনি? এত রাতে আমার রুমে কেন? একে ইরার কথায় বুঝতে পারে ইরা যে ওকে চিনতে পারেনি, সেজন্য ওকে যে অবস্থায় দেখে চিনতে পারবে সে অবস্থায় নিজেকে সাজিয়ে নেয়। তখন ইরা চিনতে পারে। তুমি এখানে? আমি যে এখানে আছি তুমি জানলে কি করে? আমি আমার অনেক কিছু জানি, তা তুমি জানো না। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি বলতে, তুমি কাশ্মীরে যখন আমাকে বাঁচিয়েছো তখন আমি তোমার চোখের মায়ায় পড়ে যাই। কিন্তু তখন তো প্রথম দেখা, সেজন্য কিছু পারিনি বলতে। কিন্তু পরবর্তীতে তোমাকে অনেক খুঁজেও পাইনি। আচ্ছা, আমি যতদূর জানি তুমি বিবাহিত। এই কথা তুমি জানলে কি করে? আমার কাছে এখন অনেক কথাই আছে, তা তুমি নিজেও জানো না। তাছাড়া তোমার স্বামীর সাথে তোমার যে সম্পর্ক ভালো নেই তাও আমি জানি। কিন্তু তুমি যে আমার কারণে তোমার স্বামীর সাথে এরকম আচরণ করতেছ, সেটা তো ঠিক হচ্ছে না। কি করব, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখো, আমি নিজেও বিবাহিত আর আমি নিজের স্ত্রীকে অনেক ভালোবাসি। কিন্তু আমার কি হবে? সবচেয়ে ভালো হবে তুমি তোমার স্বামীকে আপন করে নাও, আমার আশা ছেড়ে দাও। তাছাড়া আমার কাজকে এগুলো তুমি জেনে কিছুই হবে না, কেননা এগুলো তোমার কোনো কাজে আসবে না। তুই তাই বলে এবার প্রথম ভালোবাসাকে আমি ভুলে যাব? এমনও তো হতে পারো তুমি যাকে বিয়ে করেছ সেই তোমার প্রথম ভালোবাসার মানুষ। মানে ঠিক বুঝলাম না। সব মানের উত্তর হয় না। আচ্ছা, তোমার মুখটা কি আমি দেখতে পারি? আমার মুখ তখনই দেখতে পারবে, তবে সেদিনটার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। সেদিন আমি নিজেই তোমার সামনে এইভাবে আসবো, আর ওই দিন তুমি নিজে আমার মুখ থেকে পর্দা সরিয়ে চেহারা দেখে নিও। সেদিন তোমার মুখের কথা শুনে নিব।
আমার মুখের কোন কথাটা? যে কথাটা তুমি আমার মুখটা দেখার পরে বলবে, সে কথাটা। ঠিক আছে, কিন্তু তোমার দেখা পাবো কোথায়? তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না, সময় হলে আমি নিজেই তোমার সামনে চলে আসবো। তা আমার ঠিকানা জানো নাকি? তোমার ঠিকানা থেকে শুরু করে সবই জানি আমি। এখন তাহলে যাই আমি। এইদিকে একে চলে যায় ওখান থেকে। তখন ইরা খুশি হয়ে ঘুমায় পড়ে। অন্যদিকে সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ ওর সামনে। আকাশকে হঠাৎ এখানে দেখে ইরা তো ভূত দেখার মতো অবস্থায়। এ কি, তুমি এখানে কেন? গতকালকের ঘটনা জানার পরে আমি চলে এসেছি এখানে। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা জানার জন্য? হ্যাঁ, এখানে না আসলে তো জানতে পারবো না। তোকে এখানে পাঠিয়েছে কে? আমি আব্বুকে বলে নিজে এসেছি। এক মিনিট, এখানে যেই ঝামেলা হলো এটা তো কোনো নিউজে বলা হয়নি, এবং আমি নিজেও কল দিয়ে বাবাকে বলিনি। তাহলে তুই কীভাবে জানলি? এবার আকাশ নিজে আটকে গেছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। কেননা এই ঘটনা তো কোনো নিউজ বা ইরা বাসার কাউকে কিছু বলেনি। তাহলে আকাশ কিভাবে যে জানলো, এই প্রশ্নটা তো এখন আপনাদের মনের ভিতরেও জাগতে পারে, তাই না? অনেকের মনে প্রশ্নটা জেগেছে। এই প্রশ্নের উত্তর এখন দিব না, যখন সময় হবে তখনই আপনাদের বলে দেওয়া হবে। আসলে বাবাকে কল দেওয়া হয়েছিল এখান থেকে, তারপর উনি আমাকে বলে, তাছাড়া তুমি আমার বউ, তোমার জন্য চিন্তা তো হবে, সেজন্য আমি চলে এসেছি। তোকে আমি আসতে বলেছি নাকি? তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? তোর সাথে ইচ্ছে ভালোভাবে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমার অপরাধ কি? তোকে আমি সহ্যও করতে পারি না, এটাই সবচেয়ে বড় অপরাধ। একটা প্রশ্ন জাগলো মনের মধ্যে। কি প্রশ্ন? তাড়াতাড়ি করে বল। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? বাসি। তাহলে আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে নাও। আমি কেন তোকে ডিভোর্স দেবো? তুই উল্টো নিজে আমাকে ডিভোর্স দিবি। আমি পারবো না দিতে। কেন পারবি না দিতে? যে কারণে তুমি পারবে না সে কারণে আমিও পারবো না। মানে কি? কোন কারণ? আচ্ছা, যে ছেলেকে ভালোবাসো তার কোনো ঠিকানা কি জানো? তাহলে আমি নিজেই তোমাকে ওর হাতে তুলে দেব। তোকে এত কষ্ট করতে হবে না, যখন আমার সময় হবে তখন আমি তোকে নিজেই চলে যাব। এই বলে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে আকাশ বিছানায় বসে মুচকি মুচকি হাসতেছে। এই হাসির মানে সবাই বুঝবে না, কিন্তু একটা সময় এসে যখন সবটা জানানো হবে তখনই আপনারা বুঝতে পারবেন। অন্যদিকে ডেভিল আর রিয়াজ তো টাকা নিয়ে কোথায় হারিয়ে গেল, ওদের খোঁজ আর পাওয়া যায়নি। তবে চিন্তা করবেন না, ওদের মরার সময় হলে ওরা নিজেরাই বেরিয়ে আসবে। ইরা বের হয়ে দেখে আকাশ মোবাইলে কি যেন দেখতে থাকে। সেদিকে ইরা খেয়াল না করে রেডি হতে থাকে, কিন্তু ইরা এটা ভুলে গেছে আকাশ যে রুমে ছিল সেই জন্য ইরা ড্রেস চেঞ্জ করে। এইদিকে আকাশ সবটা দেখে নেয়, কিন্তু ইরাকে বুঝতে দেয়নি। এইদিকে ইরা রেডি হয়, পিছনে তাকিয়ে আকাশকে দেখে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যায়। এ কি, তুই এখানে? রুম থেকে তখন বের হসনি? আমি তো এখানেই ছিলাম, তাছাড়া তুমি নিজেই তো আমাকে যেতে বলোনি। আচ্ছা এটা বল, তুই কিছু দেখিসনি তো? যুগে দেখার কথা ছিল। কথাটা শুনে ইরা কিছুটা স্বস্তি পেল। এইদিকে ইরা মিটিংয়ে যায়, ওখানে কিছু ফাইল দিবে, ওই ফাইল আনার জন্য নিচে যায়। এইদিকে আকাশ নিজের মনে নিজে হাসতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ নিচে আসে, তখন ইরা বের হয়। কিন্তু আকাশ যখন ইরার কাছে যাবে তখন কিছু সিকিউরিটি আকাশকে দাঁড় করায়। এটা ইরা লক্ষ্য করে ওই দিকে আসতে থাকে। এই আকাশের বাচ্চা আবার এখানে কেন আসলো? এই সিকিউরিটি যদি বলে দিই আমি ওর বউ হই, তাহলে আমার পেস্টিস পুরো পাঞ্চার হয়ে যাবে। সে যে করে হোক ওর মুখ আটকাতে হবে। সেজন্য দৌড়ে ওখানে এসে আকাশের সামনে আসে। এই তো তুমি এসে গেছো, তো ওনাদের বলো আমি কে হই তোমার। তুই যে আমার অফিসের সাধারণ একজন কর্মচারী হোস সেটা এভাবে বলার কি দরকার? কি বলছো এসব? ঠিকই বলেছি, এদিকে আয়। এইদিকে আকাশ বের হয়ে চলে আসে। সমস্যা কি তোর? কই কি সমস্যা? তাহলে এইভাবে ঢোল পিটিয়ে বলার কি দরকার? ঠিক আছে বলবো না। তা আমরা কবে যাবো এখান থেকে? কালকেই আমরা বের হবো, কিন্তু তুই যদি আমার পিছনে আর আসছিস আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক আছে আসবো না। বাহিরে ওখানে বসে আছে। এইদিকে ইরা ওর বাকি কাজগুলো করতে থাকে। এইদিকে একে স্যার ওকে কল দেয়। জি স্যার বলেন। কোথায় তুমি? আমি তো এখনো ত্রিপুরে। তোমাকে কালকে হেডকোয়ার্টারে আসতে হবে, সেজন্য তুমি এখনই রওনা দাও। কেন স্যার, আর্জেন্ট কিছু হচ্ছে নাকি? দরকার আছে। ঠিক আছে স্যার, আমি আসতেছি। এইদিকে একে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে এসে বিমানে উঠে চলে আসে। রাত 10টায় একে হেডকোয়ার্টারে আসে। স্যার আমাকে ডেকেছেন কেন? কি ব্যাপার? তোমাকে তো কাল আসতে বলছিলাম আমি, কিন্তু তুমি তো
এখনই চলে এসেছো। আপনি এমনভাবে ডেকেছেন, আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেছে। কালকে তো আমার এখানে শেষ দিন, সেজন্য কাল তুমি ভালো করে রেডি হয়ে আসিও। ঠিক আছে স্যার। এখন যখন চলে এসেছো তখন খাবার খেয়ে একসাথে চলে যেও বাসায়। এইদিকে একে তো ওর স্যারের সাথে খেতে থাকে। অন্যদিকে ইরা রাতে যখন রুমে আসে তখন আকাশকে দেখতে পারেনি বলে কল যে দিবে তাও দিচ্ছে না। ভালোই হলো আপদ বিদা হয়েছে, কিন্তু কোথায় গেছে কোনো কিছুই তো বলে যায়নি। সে যাক গিয়ে, আসলে আসবে না আসলে নেই, আমি বরং ঘুমাই। এইদিকে খাওয়া শেষ করে একে চলে যায় ওর বাসায়। অন্যদিকে রে এজেন্সিতে আজকে ওদের স্যার বিদায় হবে, সেজন্য একটা মিটিং ডেকেছে, তাই সব এজেন্টস এখানে উপস্থিত হয়। আপনাদের সবাইকে আমি যে কারণে ডেকেছি আপনারা সবাই জানেন। আমি এই এজেন্সি চালিয়েছি অনেক বছর হয়েছে, বর্তমানে আমি রিটায়ার্ড হচ্ছি। আমি এই এজেন্সি চালিয়ে যাওয়ার জন্য নতুন কাউকে নিয়োগ দিব। এতদিন আপনারা আমার কথা শুনেছেন, আজ থেকে আপনারা আমার কথাগুলো যেমন মেনে চলবেন তেমনি ওর কথাগুলো মেনে চলবেন। স্যার, কে সে ব্যক্তি? আমি একে কথা বলতেছি। সত্যি আপনার নির্বাচক অনেক ভালো, আমরা সবাই অনেক খুশি হয়েছি। কিন্তু একে মুখটা তো আমরা এখনো কেউ দেখতে পারিনি, তা ওনাকে ডাকুন, আমরা দেখি ওনাকে। একে তুমি তাহলে উপরে আসো, আমি তোমার সাথে সবার পরিচয় করিয়ে দেই। এরপর একে আসে উপরে, তখন ওর স্যার সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সব কিছুর দায়িত্ব ওর হাতে তুলে দেয়। এরপর বাকি অফিসারগুলো কথা বলে চলে যায়। বিকেলে ইরা যখন বাসায় ফিরে। কি ব্যাপার, তুই একা কেন? আমি গিয়েছিলাম একা, আর আসবো একা। আকাশ তো তোর সাথে আসার কথা। সে আমি কি জানি। ও কি তোর সাথে দেখা করেনি? করেছিল দেখা, কিন্তু বাবা ওর ব্যাপারে আমি কোনো কিছুই শুনতে চাই না। তুমি এখন সরো, আমি রুমে যাবো। ঠিক আছে। এইদিকে রাতে আকাশ বাসায় ফিরে, তবে আকাশকে অনেক খুশি দেখাচ্ছিল। তবে এই খুশির কারণ আপনারা হয়তো অনেকেই জানে কি জানেন না, আবার অনেকে হালকা হলেও বুঝতে পেরেছেন। সে যাক গিয়ে, এই বিষয়ে আর কথা বাড়িয়ে কোনো কাজ নেই। একটু পরে। আকাশ, তুমি এর সাথে কেন আসনি? আমার কাজ ছিল বলে আমি আসতে পারিনি। তবে বাবা, আমি আর অফিস যাব না। অফিসে যাবে না কেন? কিছু সমস্যার কারণে অফিস যাওয়া হবে না আমার। পুরো অফিস এরা একা সামলাবে কি করে? সামলে নিতে পারবে, চিন্তা করবেন না এ নিয়ে। মাঝে মাঝে আমি সময় পেলে অফিসে এসে দেখে যাব। তোমার হঠাৎ কি হলো বলো তো? ইরা, তুই কি আকাশকে কিছু বলেছিস? ও আমাকে কিছু বলেনি। দেখলে তো আপু, আমি কিছু বলিনি, তুমি শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছ। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। রাতে ওরা দুজনে রুমে যায়, তখন ইরা অনেক রেগে আছে। ওই তুই চাকরি কেন ছেড়েছিস? তুমি যে আমাকে অপমান করো সবার সামনে, এত কিছু পরেও তোমার সাথে এই কোম্পানিতে চাকরি তো ভুলেও করবো না। অফিস থেকে তো বেঁচে গেলি, কিন্তু বাসা থেকে বাঁচবি কি করে? আর কয়েকটা মাস অপেক্ষা করুন, আমি আপনার জীবন থেকে বিদায় নেব। সেটা তো খুশির সংবাদ। তবে আমি যাওয়ার পরই বুঝবেন। পারলে কালকে আমার জীবন থেকে চলে যা। আমি চলে গেলে ওই ছেলেটার সাথে সুখে থাকবে তাহলে। কোন ছেলে? যে ছেলে তোমাকে কাশ্মীরে বাঁচিয়েছিল। তুমি কি করে জানো কাশ্মীরের ঘটনা? আমি তো শুনেছিলাম। তোমার তো কারোর মুখ থেকে শোনার কথা না। আমি এই কথাগুলো পরিবার এ পর্যন্ত বলিনি, তাহলে তুমি কিভাবে জানলে? বাকি রইল তনু আর রিমোর কথা, ও তো তোর সাথে কথাই বলে না, তাহলে কিভাবে কি? আমি তো বুঝতে পারছি না। তোমাকে বোঝানোর কোনো ইচ্ছা আমার নেই, তবে আমি সকালে বের হব, আর কখনো আসবো না এই বাসায়। এইদিকে অফিস বন্ধ থাকায় ইরা তো ঘুমাচ্ছে, অন্যদিকে আকাশ সবটা নিয়ে বের হবে। ইরার বাবা মা দুজনেই আকাশকে আটকায়। কি ব্যাপার আকাশ, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি এখান থেকে। চলে যাচ্ছ মানে? এরা কি তোমাকে কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি। তাহলে তুমি চলে কেন যাচ্ছ? সবটা জানার পরে আপনারা খুশি হবেন নাকি দুঃখ পাবেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আগে বলো সব কিছু, তারপর না হয় ডিসাইড করব। এরপর আকাশ ইরার বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওনারা নিজেরাই বুঝতে পারছে না আসলে ওনারা খুশি হবে নাকি দুঃখ পাবে, তাও ওনারা কিছু সত্যি জেনে খুশি হয়। কিন্তু আকাশ ওনাদের কি বলেছে তা আপনারা পরে একটা সময়ে জানতে পারবেন। তখন সময় হবে, তখন জানিয়ে দিব আপনাদের। কিন্তু তুমি চলে গেলে এখন ইরাকে কে দেখবে? চিন্তা করবেন না, তা আমি সামনে নেব। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে।
ঠিক আছে, চলি তাহলে। কিন্তু ইরা, তুই এটা জানার পরে যদি কিছু বলে? তা তখন দেখা যাবে। আমি তাহলে আসি এখন। তবে চিন্তা করবেন না, আমি মাঝে মাঝে এসে দেখা করে যাব আপনাদের সাথে। ঠিক আছে, আসিও তাহলে। এইদিকে আকাশ তো চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরে ইরা নেমে আকাশকে দেখতে পাচ্ছে না বলে ওর বাবা মাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আকাশকে আর অফিস যাবে না? ও চলে গেলে ওর বাসা থেকে? চলে গেল কেন? তুই যে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস, এত কিছু হয়ে গেলে ছেলেটা আমাদের একবারের জন্য বলেনি। সেজন্য আজকে বলে চলে গেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুই কাজটা মোটেও ঠিক করিসনি। কি করব, আমি যে অন্য কাউকে ভালোবাসি। অন্য কাউকে যদি ভালোবাসিস তাহলে বিয়ের আগে কেন বললিনি? আমি যাকে ভালোবাসতাম তার সম্পর্কে তো আমি কোনো কিছুই জানতাম না, তোমাকে বলবো কি করে? বাহ, যাকে ভালোবাসিস তার সম্পর্কে কোনো কিছুই না জেনে তাকে ভালোবাসিস কি করে? ও তোমরা বুঝবে না, তাছাড়া আমি কয়দিনের ভিতর ওকে পেয়েও যাব। তুই কি ভুলে গেছিস আমি বিয়ের সময় কি শর্ত দিয়েছিলাম? কিন্তু ওই রকম শর্তের কোনো মানে হয় কি? হয়। তুই যদি আকাশকে পুরো সম্পত্তি তুই হারাবি, তা কি ভুলে গেছিস? ভুলিনি আমি, তাছাড়া এইগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি চললাম তাহলে। এইদিকে বন্ধুরা, আপনারা তাহলে বুঝতে পেরেছেন তো কেন ইরা চাইলেও আকাশকে ডিভোর্স দিতে পারছে না? এটাই ছিল মূল কারণ। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক, আকাশের সাথে ইরা যখন বিয়ে দিতে চেয়েছিল তখন ইরা আসে ওর বাবার কাছে। বাবা, দেখেছো আমাকে? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি চাই আকাশের সাথে তোর বিয়ে দিতে। তোমার কি মাথা ঠিক আছে বাবা? যে ছেলে আমাদের কোম্পানির এত ক্ষতি করতে চায় সেই ছেলের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো? কোম্পানির ক্ষতি হোক, কোম্পানির ক্ষতি ও করতে চাইছে না, বরং তুই নিজেই ক্ষতি করে ওর উপরে তা চাপিয়ে দিয়েছিস। মানে কি বাবা? আমি সব কিছু জানি। সব কিছু জানো মানে? তুই নিজের ফাইলগুলোতে করে ভুল করে রাখিস, তারপর সে ভুল আকাশের উপর দেওয়ার চেষ্টা করিস। তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই জানি না? আকাশ আমাকে সব কিছুই বলতো, তাও ছেলেটা কোনো রকম প্রতিবাদ পর্যন্ত করেনি। তাহলে দেখি সবটাই তুমি জেনে গিয়েছো? এতটুকু একটা কথা না তো আর ওই কথা। কিন্তু আমি তো ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। ছেলেকেই তোকে বিয়ে করতে হবে। যদি না করি কি করবে তুমি শুনি? তাহলে আমি তোকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করব। এরকম একটা কথা তুমি বলতে পারলে? এই কাগজে একটা সাইন কর। কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে তুই যদি আকাশকে বিয়ে না করিস তাহলে তুই আমার কোনো সম্পত্তি পাবি না। যদি আকাশের সাথে তোর বিয়ে হয় তাহলে আমার সম্পত্তির অর্ধেক মালিক হবি তুই, বাকিটুকুর মালিক হবে আকাশ। যদি বিয়ের পর তুই ওকে ডিভোর্স দেস তাহলে তুই আবার সব সম্পত্তি হারাবি। যদি আকাশ নিজে আমাকে ডিভোর্স দেয় তাহলে তুই আগের মতোই সবটা পাবি। ঠিক আছে, রাজি আমি। কাগজে তাহলে সাইন করে দে। এরপর কাগজে সাইন করে দেয়। এরপর ইরার বাবা আকাশের সাথে ইরার বিয়ে দেওয়ার প্রস্তুতি দিতে থাকে। এইদিকে বিয়ের পর আকাশের সাথে এমন আচরণ করবো আমি, ও নিজেই আমাকে ডিভোর্স দিবে। অনেক শখ হয়েছে ওর আমাকে বিয়ে করার, এবার ওর শখ আমি মিটিয়ে দিব। এরপর তো ওদের বিয়ে দিয়ে দিল। এর পরের কাহিনী তো আপনারা জানেনই। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে ইরা অফিসে আছে। কিছুক্ষণ পরে তানু আর রিমু আসে ওর সাথে দেখা করার জন্য। কি রে, কি শুনলাম ওইগুলো? কই, কি শুনলি? তুই যেখানে গিয়েছিস সেখানে নাকি ঝামেলা হয়েছে? আরে ওই ঝামেলায় এসে আমাকে খুঁজে পেয়েছি। কাকে খুঁজে পেয়েছিস? কাশ্মীরে যে ছেলেটাকে আমাকে বাঁচিয়েছিল না, ওই গতকাল আমাকে বাঁচালো। কি বলিস, সত্যি নাকি? সত্যি। তবে এবার আমি ওকে আমার করেই পাবো। কিন্তু আকাশকে কি করবি? আকাশকে ওই ছেলের কাছে দেখতে পারবে নাকি? তাও ঠিক বলেছিস। তা আকাশকে যে দেখছি না, কোথায় গেছে? তাহলে তো এখন সব সম্পত্তি তোর। এবার শুধু ওকে ফিরে পেলেই সব ঠিক হয়ে যাবে। সেটাই। এইদিকে আকাশ কোথায় গেছে, কি করতেছে তা এখন আপনাদের জেনে কাজ নেই। যখন প্রয়োজন হবে তখনই আপনাদের সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে 10 দিন পর। স্যার, আপনাকে কিছু কথা বলার ছিল। কি কথা বলো? একটা গোপন তথ্য পেয়েছি। কি তথ্য?
কাশ্মীরে নাকি আবারও যুদ্ধ চলতেছে, ইয়ার নতুন কি? কিন্তু যুদ্ধের পিছনে আবারও নারী পাচার হচ্ছে। তাহলে টিম রেডি করো বের হওয়ার জন্য। স্যার আমি তাহলে এজেন্ট নিয়ে বের হলাম। আর আমি যাবো তো সাথে করে। না স্যার, আপনি চাইলে এখন সরাসরি কোনো মিশন বা অ্যাকশনে মাঠে নামতে পারবেন না। তাছাড়া আপনি ওখানে গেলে এদিকটা তো খুঁজে নিতে হবে আপনাকে। ঠিক আছে, যাও তোমরা। আর যাওয়ার আগে আবিরকে আমার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, তাই হবে। কিছুক্ষণ পরে আবির আসে, এসে কথা বলতে থাকে। ওদের কি কি অস্ত্র নিয়ে যেতে হবে সেই সব বিয়ে কথা বলতে থাকে। তুমি তাহলে লিস্টে যা যা আছে সবকিছু ওদের দিয়ে দাও। জি স্যার, কিন্তু আমি দিয়ে দিব মানে আমি কি যাব না সাথে? তুমি নতুন বিয়ে করেছো, সেজন্য তোমাকে কিছু কাজ থেকে দূরে রাখা হবে। কিন্তু স্যার কেন? তোমার সাথে এখন একটা মেয়ের জীবন জড়িয়ে আছে, সেজন্য যতদিন পর্যন্ত 3 মাস পূর্ণ হবে না ততদিন তোমাকে এভাবে বের হতে দেওয়া যাবে না। 3 মাস পরে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে এখন বেরিয়ে পড়ো। এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে কিছু অফিসার চলে যায় কাশ্মীরের দিকে। কিছু ঘন্টা পরে স্যার আমরা তো পৌঁছে গেছি। তোমরা তাহলে নিজেদের অবস্থান ঠিক করে নাও, আর কি কি আপডেট আছে তা আমাকে জানাও। ঠিক আছে জানাবো, কিন্তু আমরা এখন কোন দিকে যাব? আগের মিশন আমার সাথে কি ছিল তোমরা? জি স্যার, ছিলাম তো। আগের বার যেমনটা করেছিলাম তেমনই করে তোমরা থাকবে, কোনোভাবেই কিন্তু বুঝতে দিবে না। তাছাড়া একটা কথা, আমরা লাস্টবার একটা জঙ্গলে গিয়েছিলাম। এই জঙ্গলটা ভালো করে সার্চ দিবে, ওখানে কিছু কিছু জায়গায় ভালো করে দেখো, কোনো না কোনো কিছু তো খুঁজে পাবেই। ঠিক আছে স্যার, এখন তো সন্ধ্যা হলো, আর একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। ঠিক আছে, আমাকে আপডেট জানাতে থাকো। জি স্যার, তাই হবে। এইদিকে কিছুক্ষণ পরে এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে বাসায় ইরা একা একা বোরিং হচ্ছে, সেজন্য বারবার আকাশকে কল দিচ্ছে, কিন্তু কোনোভাবেই কল রিসিভ করছে না। সেজন্য ইরা ওর বাবা মা কাছে আসে। মা, ও মা, কোথায় তুমি? আমি তো রান্নাঘরে। কিছু কি বলবি? বলেছিলাম আকাশ কি কল করেছিল তোমাদের? তা জেনে তুই কি করবি? আরে বলো, দরকার আছে। যোগাযোগ তো প্রতিদিনই হয়। আমার ব্যাপারে কিছু কি বলেছে? তোর ব্যাপারে কেন বলতে যাবে? কি বলো? কিছুই কি বলেনি? না তো। এইদিকে ইরা তো চলে যায়। অন্যদিকে ইরার মা তখন মিটমিট করে হাসছে, কেননা ইরা হঠাৎ আকাশের খবর জিজ্ঞেস করাতে ইরার মা নিজেও একটু অবাক হয়। অন্যদিকে স্যার কোথায় আছেন? আমি আছি আমার মতো করে। ওইদিকের কি খবর? এখানে মেয়ে তো পাইনি, কিন্তু কিছু রুম পেয়েছি মাটির নিচে। ওখানে কিছু পেয়েছো? ওই রুমে কিছু ডকুমেন্ট পেয়েছি, সাথে একটা ম্যাপের মধ্যে চিহ্ন দেয়া। আমাদের মনে হচ্ছে ওই চিহ্ন দেওয়ার জায়গা এলে কিছু একটা আমরা বুঝে নিতে পারবো। তাহলে যাও এখানে। জি স্যার, যাচ্ছি। এইদিকে একের রুমে বসে আছে। 1 ঘন্টা পরে অফিসার আবারও কল দেয়। বলো। ও চিহ্ন করা জায়গা তো এসেছি, কিন্তু এখানে কোনো কিছুই চোখে পড়ছে না। মাটির নিচে দেখো। সেটা কিভাবে দেখবো? তোমাদের সাথে করে আমি কিছু গ্যাজেট দিয়েছি, এগুলোর সাহায্যে সবটা জানতে পারবে। ওকে স্যার। এইদিকে ওরা সবটা দেখতে থাকে। মোটামুটি ওরা কিছু খুঁজে পাচ্ছে না, সেই জন্য ওখান থেকে চলে আসার জন্য বলতে থাকে। এইদিকে আকাশ কোথায় আছে তার খোঁজ খবর শুধু ইরার বাবা মা আর নীলিমা জানে। যাক গিয়ে, আপনারা এই বিষয়ে পরেও জানতে পারবেন। এখন আপাতত রে এজেন্সিতে কি হচ্ছে তা শুনে আসি। এইদিকে আবির আসে। স্যার আমাকে যেতে হবে বাসায়, কিছু কাজ আছে আমার। এখনো তো অফিস সময় শেষ হয়নি, তাহলে কেন যাবে? আমাকে যেতে হবে। আমাদের বাসায় না কি একটা মেয়ে এসেছে আর আমাকে খুঁজতেছে। এদিকে নীলিমা তো কান্না করতেছে ওই মেয়েকে দেখে। কান্না কেন করবে? ওই যে সন্দেহ। কি নিয়ে সন্দেহ? নীলিমা ভাবতেছে ওই মেয়ের সাথে আমার চক্কর আছে, বাবা মাও তেমনটাই ভাবতেছে, সেজন্য আমাকে যেতে বলতেছে। ঠিক আছে, যাও তাহলে। কি হয় না হয় আমাকে জানিয়ে দিও সবটা। ঠিক আছে, জানাবো সবটা। এইদিকে আবির চলে আসে বাসায়। এসে দেখে ইরা বসে আছে। কি ব্যাপার ভাবি, তুমি এখানে কেন? ভাবি মানে কার ভাবি? নীলিমা, ও তুমি বুঝবে না। আমি এখানে। তা আকাশ কোথায়? তা আমি কি করে বলবো? তুমি জানো না মানে? সত্যি আমি জানি না আকাশ কোথায়। মিথ্যে বলবে না, আমি জানি আকাশ তোমাদের সাথে থাকে। কোথায় আছে বের করো ওকে। বিশ্বাস করুন আমি জানি না। আবির, উনি আকাশ ভাইয়াকে কেন খুঁজতেছেন? তা আমি কি জানি? উনি কে হয়? আকাশের বউ হয়। সত্যি বলছো তুমি? আমি কেন মিথ্যা বলতে যাব তোমার কাছে?
এই যে মেয়েটার থেকে বাঁচার জন্য। তেমনটা না, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে তুমি ওনাকে জিজ্ঞেস করো। এই যে আপনি সত্যি করে বলেন। আমি তো এসেছি আকাশকে খুঁজতে, তা তুমি কে? আমি নীলিমা রহমান। কিন্তু ভাইয়াকে কেন খুঁজতেছেন? অনেকদিন হলো আমার সাথে থাকছে না, সেজন্য ওকে খোঁজার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে তো দেখছি ও নেই। ভাইয়ার মাঝে মাঝে আমাকে কল দেয়, কিন্তু কোথায় আছে কি করতেছে এইগুলো কোনো কিছুই বলেনি। তাহলে আমাকে রেখে বাকি সকলকে কল দেয়? তুমি ভাইয়ার সাথে যে আচরণ করছো, এতগুলো মাছ ধরে, তাহলে ভাইয়া কেন তোমার খবর নিবে বলো তো? আমি কি এমন করলাম? এত কিছু করার পরেও বলতেছো কি করছো? এমন আচরণ করতে একজন অপরিচিত মানুষের সাথেও কেউ এরকম আচরণ করতো না। এটা তো ভুল হয়ে গিয়েছে। এটাকে ভুল বলে না। মানলাম ভাইয়ের নিজের বলতে কিছুই নেই, তাই বলে সম্পত্তির জন্য এরকম আচরণ করে কেউ নিজের স্বামীর সাথে? তোমাকে না দেখলে তো বুঝতেই পারতাম না। জানি, আমি এখন যাই বলি না কেন, যাই করি না কেন, আমাকে তোমরা কেউই মাফ করবে না। তোমার এই কান্নার মাঝেও যে অনেক কিছু লুকিয়ে আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তুমি কি ভেবেছো এত কিছু করেও তুমি এভাবে পার পেয়ে যাবে? তাছাড়া তুমি তো চেয়েছিলে ডিভোর্স, সাথে সব সম্পত্তি চেয়েছিলে। আমি ভাইয়াকে বলে দেব তোমাকে যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। তাছাড়া ভাইয়ার যদি তোমাকে ডিভোর্স দেয়, তাহলে তুমি তোমার সব কিছু ফিরে পাবে। তারপর তুমি তোমার মতো করে থাকতে পারবে। এমন করে বলো তো, আমি তো শুনতে পাচ্ছি না। যদি এখন শুনতে খারাপ লাগে, তাহলে বুঝে দেখো তুমি যা যা করেছো তা শুনতে কেমন লাগতো। আমার মনে হয় ইরা, তোমার এখান থেকে চলে যাওয়াটাই দরকার। তুমি এখানে যত থাকবে ততই আমার সময় নষ্ট হবে। আমি কি করলে আমাকে আকাশের কাছে টেনে নিবে? তা আমি জানি না, তবে ভাইয়া যে দিন তোমার সামনে আসবে, তুমি সেই দিনে ভাইয়াকে জিজ্ঞেস করে নিবে। কিন্তু ও তো আসবে কবে? এতগুলো মাস ভাইয়া তোমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করেছে। এবার তুমিও ভাইয়ার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকো। ঠিক আছে, আমি ওর জন্য অপেক্ষা করব। এইদিকে ইরা তো চলে গেল, এইদিকে নীলিমা আর আবির বসে আছে। ওর হঠাৎ কি হলো? কই কি হলো? এই যে 2 দিন আগেও তো ভাইয়াকে দেখতে পেতো না, কিন্তু গতকাল বা আজকে হঠাৎ কি এমন হলো যে ভাইয়ার জন্য এরকম আকুল হয়ে আছে? আমি নিজেও তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি ভাইয়াকে সবটা জানাচ্ছি। এই বলে নীলিমা আকাশকে কল দিয়ে সবটা বলে। সবটা শুনে আকাশ কল কেটে দেয়। কি বলেছে? আমি যা বলেছি তাই শুনেছে, কিন্তু কোনো কথা না বলে কল কেটে দিল। এবার বাকিটা ওরা বুঝে নিক। শেষমেশ ভাইয়া আর ইরা এক হবে তো? সে সব তো আকাশের উপর নির্ভর করে। তাও ঠিক। তা তুমি কেন চলে আসবে? তুমি তো আসতে বলেছো, সেজন্য আমি এসেছি। এখন তো কাজ শেষ, তাহলে এখন ফিরে যাও। ঠিক আছে, যাচ্ছি আমি। আবির আবার ফিরে আসে এজেন্সিতে। আবিরকে দেখে, কি ব্যাপার, ফিরে এলেছে? নীলিমা তো পাঠিয়ে দিয়েছে, তা এখন ডিসিশন কি নিয়েছিস? মিস্টার আবির, এটা এজেন্সি, এটা হয়তো আপনি ভুলে গেছেন। সরি স্যার, আর এরকম ভুল হবে না। যান এখন নিজের কাছে, আর আমাকে সার্ভার রুম থেকে একজন অফিসারকে আমার রুমে পাঠিয়ে দিন। জি স্যার, পাঠাচ্ছি। একটু পরে একজন অফিসার আসে। আমাকে ডেকেছেন স্যার? ডেকেছে। একটু পরে একটা অপারেশন হবে, আমি অপারেশন লাইভ দেখতে চাই। এজেন্টের সাথে কথা বলে লাইভ দেখার অ্যারেঞ্জমেন্ট করো। জি স্যার, আমাকে একটু সময় দিন, আমি এজেন্টের সাথে কথা বলে সবটা ঠিক করে আপনার কাছে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। 10 মিনিট পরে একে চলে আসে, এসে কাশ্মীরের এজেন্সির সাথে কথা বলতে থাকে। তোমরা প্রস্তুত তো? জি, আমরা প্রস্তুত। আমি তোমাদের উপর নজর রাখবো উপর থেকে। তোমাদের যেভাবে আমি বলবো তোমরা ঠিক সেভাবেই কাজ করে যাও। জি স্যার, তাই হবে। তোমরা এবার সামনের দিকে এগোতে থাকো, আমি যখন হামলা করতে বলবো তখনই হামলা করবে। এইদিকে ওরা তো এগোতে থাকে। কিছু দূর পরে একে একটা বাড়ি দেখতে পায়, তাও গাছের আড়ালে। তোমাদের সামনে একটা বাড়ি আছে, ওই বাড়ির আশেপাশে 6 জন লোক দাঁড়িয়ে আছে। দূর থেকে ওদের গুলি করবে, এরপর ওদের এখান থেকে সরিয়ে ফেলবে। তবে একটা কথা, কোনোভাবেই যেন ভিতরে থাকা লোকেরা না জানতে পারে। জি স্যার। এরপর ওরা ওই 6 জনকে গুলি করে, এতে 6 জন মারা যায়। এরপর ওরা একে নির্দেশে ভিতরে যেতে চাইবে, তখনই একে ওদের বাধা দেয়, কেননা একে নিজে আগে দেখবে ভেতরে কেউ আছে কি না, তারপর এজেন্টদের পাঠাবে। তোমরা একটু অপেক্ষা করো, আমি ভিতরটা দেখে নিই। ঠিক আছে স্যার। একে ভেতরটা দেখতে থাকে। দেখতে দেখতে মোটামুটি অনেক কিছুই চোখে পড়ে, তবে ভিতরে কোনো লোককে খুঁজে পাচ্ছে না। ভিতরে 3টা রুম আছে,
ওই 3টা রুমের মধ্যে একটা রুমে কিছু হাতিয়ার আছে, আরেকটা রুমে খাবার খাওয়ার জন্য কিছু জিনিসপত্র, অন্য রুমটা খালি। তাহলে কি মেয়ে নেই এখানে? সেটাই তো দেখতেছি, কোনো মেয়ে নেই এখানে। এখন তাহলে কি করব? তোমরা হলোগ্রাম ইউজ করো তো? হেলোগ্রাম কেন? তাহলে ভিতরে যদি কোনো গুপ্ত রুম থেকে থাকে তা তোমরা সহজে বুঝতে পারবে। ঠিক আছে স্যার, দেখতেছি। এইদিকে কিছুক্ষণ পরে ওরা হোলোগ্রাম দিয়ে বাকি সবটা দেখতে থাকে। তখন ওদের নজরে আরও অনেক মানুষ পড়ে, কিন্তু ওদের রাখা হয়েছে মাটির নিচে আলাদা একটা রুমের মধ্যে। তোমরা তাহলে ভিতরে যাও। জি স্যার, যাচ্ছি আমরা। ওরা ভিতরে চলে আসে, এসে দেখে অনেকগুলো মেয়ে ওখানে আছে, তার সাথে ওখানে ডক্টরের মতো কিছু লোককে দেখে। ওদের বুঝতে বাকি রইল না যে এখানে কি হতো 1 বছর ধরে। এখানে তো মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ খুলে নেওয়া হয় ডাক্তার দ্বারা। এখন কি করব? ডক্টরদের মেরে ফেলো, আর বাকি মেয়েগুলোকে ওদের পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ডক্টরের থেকে তো কোনো তথ্য তো পাবো না আমরা। ওরা কিছুই জানে না, সেজন্য ওদের থেকে কোনো তথ্যই পাবে না। জি স্যার, তাই করতেছি। ওদের তাহলে উপরে পাঠিয়ে দিচ্ছি। দাও, তবে সবকিছু জব্দ করে ওই জায়গাটা ব্লাস্ট করে দিবে। কি ঝামেলা এই কাজটা করা করছে তা কি জানতে পেরেছিস? ঠিক আছে, তুই এখন যা। এইদিকে রিয়াজ আসে ডেভিলের কাছে, এসে ডেভিলকে সবটা বলে। এই তো 10টা মেয়ে। তা এক একটা মেয়ের থেকে তো আমরা 1 কোটি টাকা করে অঙ্গ পেতাম, সবটাই লস হয়ে গেল। লাশ হয়েছে জানি, কিন্তু ওরা কেন তো হত্যা পায় এটাই তো অনেক ভালো হয়েছে। তারা ছাড়া কয়েকদিন আগেও তো আমরা মোটামুটি 80 কোটি টাকা নিয়েছি। ওই লোকগুলো ওগুলো দিয়ে কয়েকটা মাস চলতে হবে। এইগুলা কামাতে তো আমাদের জীবনটা চলে যাচ্ছিল। তা তো জানি, কিন্তু কি করবে, ও রিস্ক তো নিতেই হবে। তাছাড়া বারবার আমাদের কাজ একটা ছেলেই বাধা দিচ্ছে। তুই বলতে চাইছিস সব জায়গায় এই একটাই ছেলে ছিল? জি বস, ওই ছেলেই ছিল। তাহলে এই ছেলের খোঁজ লাগাও। তা তো সম্ভব না। কেন সম্ভব না? ওই ছেলের মুখটা তো দূর কথা, ওর সম্পর্কে কোনো কিছুই ঠিক মতো জানি না, তাহলে ওকে খুঁজবো কি করে? তাহলে ওই একটা ছেলের জন্য আমার সব কিছু এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আমি কোনো কিছু করতেই পারছি না। কি আর করবেন? কেন, কিছুই তো বলার নেই। তাছাড়া ওর চোখের দিকে তাকাইতেই ভয় লাগে। ঠিক আছে, তুই এখন যা। কিছুদিন পরে আকাশ আসে রফিক চৌধুরীর সাথে দেখা করার জন্য। তখন ইরার মা ও সাথে ছিল, ওনারা কথা বলতে থাকে। এইদিকে ইরা তখন ওর রুমে ছিল, ঘুমের মধ্যে কারোর কথা বলার আওয়াজ শুনতে পায়, সেজন্য নিচে আসে দেখার জন্য। এসে যখন আকাশকে দেখে ইরা তো অনেক খুশি হয়ে যায়। এতগুলো দিন পর আমাদের কথা মনে পড়লো তোমার। কি ব্যাপার, তোমার কান্না করার তো কোনো কারণ কিছুই দেখছি না। সেটাই তো, তুই কেন কাঁদছিস? এরা কাঁদছিস কেন? কিছু তো বল। আকাশের সাথে আমার কিছু কথা আছে। যা বলার বল, আমরাও শুনি। তোমাদের সামনে বলা যাবে না। কেন, রুমে নিয়ে গিয়ে অপমান করবি নাকি? সে যাই করি, তোমাদের জানতে হবে না। যখন আমাকে যেতে হবে তখন আমি তো কারণ জানতেই পারি। তুমি যদি না আসো আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তুমি ভালো ছিলে কবে বলো তো? সেই জন্য তোমাকে বলছি রুমে আসার জন্য। আকাশ, তুমি তাহলে যাও। এরা যখন এত করে বলতেছে তখন যাও ওর সাথে। শোনো কি বলে তোমাকে। আপনারা যখন বলতেছেন তখন যাই তাহলে। আসো। এরপর ইরা আকাশকে নিয়ে রুমে আসে, এসে আগে বিছানায় বসায়। একটা সত্যি কথা বলো তো। কিরকম সত্যি? বিয়ের পর তুমি বলেছিলে 3-4 মাস পর আমি বুঝতে পারবো, পরে কি তোমার এখন? পড়েছে মনে। কেন, কি হয়েছে? তুমি কি করে পারলে আমার সাথে এরকমটা করতে? আমি কি করেছি? তুমি আমাকে প্রেগনেন্ট করে দিলে ওই রাতে। এসব কি বলছো? কেন, বিশ্বাস হচ্ছে না তোমার? ওই রাতে তেমন কিছু হয়নি, শুধু। এরপর আকাশ ওই রাতের ব্যাপারে ইরাকে বলতে থাকে, ইরাও সবটা শুনতে থাকে। শোনা শেষ হলে এবার তুমি বলো, সামনে এটুকু কাজে কেউ কি প্রেগনেন্ট হয়? হয় নাই তো। তাহলে তুমি হলে কি করে? সেটা তো তুমিই জানো। ঘুমের মধ্যে আর কি কি করেছো, কি কি লুকিয়েছো, সেসব তো তুমিই জানো, আমি জানি নাকি? বিশ্বাস করো, আমার যতটুকু মনে পড়ে
এর বেশি কোনো কিছু হয়নি। তাহলে কি এই বাচ্চা আসমান থেকে এসেছে? ওখান থেকে বাচ্চা আসে নাকি? তাহলে এখন এই বাচ্চার দায়ভার কে নিবে? বাচ্চা যখন আমার, তখন দায়ভার তো আমাকেই নিতে হবে। তাহলে এখন তোমার পরবর্তী পদক্ষেপ কি হইবে? কি হবে তুমিই বলো। আমার কাছাকাছি থেকে আমার আর আমার বাচ্চার দেখাশোনা করা, আমাকে কাছে রাখা, ভালোবাসা। তার জন্যই কি আমাকে এখানেই থাকতে হবে? এখানে না থেকে কোথায় থাকবে আর? আমি তাহলে এখন যাই, আমার সব নিয়ে আসে। তুমি যে পালিয়ে যাবে না তা কি গ্যারান্টি আছে শুনি? আমি কেন পালাবো? পালাতে চাইলে আসার কথা বলতাম নাকি? হতেও পারে এখান থেকে যাবার পর আর ফিরে আসবে না, তখন আমি একাকে বাচ্চা নিয়ে চলবো কি করে? ওই, আমি এতটাও খারাপ না। কতটা খারাপ না হলে বিয়ের 1 মাস হতে না হতে সুযোগ নিতে না। ওটা তো শুধু অ্যাক্সিডেন্ট, আমি তো জোর করি নি। নেশার করে আমি কি না কি বলেছি করেছি, তারপরে তোমাকে সেই সব শুনতে হবে? কি মুশকিলে পড়লাম, কথা শুনলেও বিপদ, না শুনলেও দেখি আরও বিপদ। আবিরকে বলো তোমার যা কুচি আছে সব যেন নিয়ে আসে। আমি কোথায় থাকি তা আবির জানা নাকি? তাছাড়া যাবি তো আমার সাথে। তাহলে তুমি ফিরে আসবে তো? আবার কান্নার কি হলো? তুমি না আসলে আমি এই বাচ্চা একা পারবো কি করে? চিন্তা করো না, আমি যাবো আর আসবো। আমাকে শুধু 2 ঘন্টা সময় দিলেই হবে। আমি যাওয়ার সময় বাবা মাকে এই খুশির সংবাদটা দিয়ে যাব। এই না, ওনারা জানলে কি সমস্যা? বলবে বিয়ে না হতেও বাচ্চা নিয়ে নিয়ে এসেছি, তারপর সবাই জানে তোমার আর আমার সম্পর্ক ভালো না। যদি ওনারা বাচ্চার কথা শুনে তখন উল্টো আমাকেই সন্দেহ করবে। আরে তেমন কিছু হবে না, ওনারা কেন মনে করবে এমনটা? বলবে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না সেখানে বাচ্চা আসাটা ওদের কি নজর দেখাবে? কিন্তু পরে তো জানতে পারবে। ততদিন তো তুমি আমার সাথেই থাকবে। আমার সাথে তুমি থাকলে ওনারা এই নিয়ে প্রশ্ন তুলবে না। ঠিক আছে, আমি তাহলে সবটা নিয়ে আসতেছি। এইদিকে নিচে নেমে ইরার বাবা মাকে বলে আকাশ যে এখানেই থাকবে, ওনারাও খুশি হয়, এইদিকে ইরাও খুশি হয়। তবে এখানে একটা পাক আছে যা আপনারা পরে জানতে পারবেন। আগে আকাশ ফিরে আসুক, তারপর জানতে পারবেন আকাশ যদিও ফিরে আসে ওদের মধ্যে কি ভালোবাসা তৈরি হবে নাকি অন্য কোনো চাল অপেক্ষা করতেছে তা আপনারা পরে জানতে পারবেন। এইদিকে 2 ঘন্টা পরে আকাশ ফিরে এলো। যাক, এসেছো তাহলে। তোমার পোশাকগুলো দাও, আমি সাজিয়ে রাখছি। আরে আমি পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আরে তুমি আমার স্বামী, আমি থাকতে তুমি কেন কষ্ট করবে? দাও, আমি সব কিছু করে দিচ্ছি। কি ব্যাপার, হঠাৎ করে এত ভালো হলো কি করে? কোনো রহস্য লুকিয়ে নেই তো? নাকি বেবি প্রেগনেন্ট বলে চেঞ্জ হয়ে গিয়েছে? কি ভাবছো এরম করে? তেমন কিছু না, আমি গোসলে যাব। এখন তো রাত 10টা বাজে। অনেক জার্নি আর এগুলো গোছাতেই তো সময় লেগে গেল। আচ্ছা যাও, কাল তোমার জন্য একটা স্পেশাল দিন আসতেছে। সেটা আবার কি? এখন তো বলা যাবে না, যখন আসবে তখন বলবো। তুমি তাহলে গোসলে যাও, আমি তোমার খাবার নিয়ে উপরে আসছি। আজকে তোমার নিজের হাতে খাইয়ে দিব। আল্লাহ জানে, আবার বিষ মিশিয়ে মেরে ফেলবে না তো? আরে তুমি যে ভাবছো সেগুলো কিছুই না। তুমি কি করে জানো আমি কি ভাবছিলাম? তোমার মুখ দেখেই বুঝতে পারছি। আচ্ছা তুমি এখন যাও, আমি খাবার নিয়ে আসছি। এইদিকে আকাশ যায় গোসলে, অন্যদিকে ইরা নিচে যায়। আকাশের পছন্দের অনেক কিছু রান্না করেছে, সেগুলো নিয়ে উপরে আসে। এইদিকে ইরার এমন পরিবর্তন দেখে ইরার বাবা মা দুজনেই তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, তোমার মেয়ে হঠাৎ এত খাবার নিয়ে রুমে যাচ্ছে? হয়তো ওরা দুজনে রুমের মধ্যে খাবার খাবে সেজন্য নিয়ে যাচ্ছে। ওদের ব্যাপারটা তুমি ওদেরকেই বুঝতে দাও। ঠিক আছে, তাহলে আমরাও খাওয়া শুরু করি। খাবো। এইদিকে আকাশের গোসল শেষ না হতেই ইরার খাবার এনে সাজিয়ে রাখে। আকাশ বের হয়ে এত খাবার দেখে অবাক, তার উপর সব খাবারই আকাশের পছন্দের ছিল। এত খাবার কি খাবে? তুমি আর আমি খাবো। তাও তো বেশি হয়ে যাবে। মোটেও বেশি হবে না, তুমি বসো, আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিব। ঠিক আছে, খাইয়ে দাও। এইদিকে ইরা খাইয়ে দিতে থাকে, সাথে নিজেও খেতে থাকে। ইরার এমন আদর আর যত্ন দেখে আকাশের চোখ দিয়ে পানি এসে যায়, যা ইরা খেয়াল করে। কাজু কেন? ঝাল তো বেশি হয়নি। তাছাড়া তুমি তো ঝাল খেতে পারো। ও তুমি বুঝবে না। সবই বুঝি আমি, এতটা অবুঝ নই আমি। ও তাই নাকি? তা কি কি বোঝে শুনি? এই যে কাজগুলো আমার কয়েক মাস আগে করার কথা ছিল সেই কাজগুলো আমি এখন করছি, সেজন্য তোমার চোখে পানি। তাছাড়া কি করবো, আমি একজনকে যে ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমার কাকে ভালোবাসলে? এরপর ইরা সবটা আকাশকে শোনায়। সবটা শুনে, আচ্ছা, সে ছেলেও তো তোমাকে ভালোবাসে, যদি কখনো ফিরে আসে তখন কি করবে? আরে ধুর, কয়েকটা শব্দ আগেই তো ওই ছেলেকে ভালোবাসার কথা বলেছি। তাছাড়া ওই ছেলের তো বউ আছে, সে কি নিজের বউকে রেখে আমার সাথে প্রেম করতে আসবে নাকি? কিন্তু ছেলেটা যে বললো সে আসবে।
সে তো এসেছে, তাছাড়া আমি এই বাচ্চা নিয়ে আর একটা বাটার কাছে পালিয়ে যাওয়া কি ঠিক হবে? হবে না তো। সত্যিই তো, আমি তো এটাই ভেবেই দেখিনি। ভাবনার জন্য অনেক সময় পাবে তুমি, পরবর্তীতে ভেবে নিও। আচ্ছা, ওই ছেলে যদি কখনো তোমার সামনে এসে যদি বলে তোমাকে বিয়ে করতে চায়, তখন কি করবে? তুমি কি পাগল নাকি? আমি কেন পাগল হতে যাব? ওই ছেলে বিবাহিত, আমিও বিবাহিত, তাহলে কিভাবে সম্ভব হবে শুনি? বড়ই হয়েছে কিন্তু মাথার মধ্যে তো বুদ্ধি হয়নি। ঠিকই বলেছ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরাও বইয়ের কাছ থেকে জ্ঞান নিতে হয়। সেখানে আমি নিলে আর কি ক্ষতি? প্রশংসা করলে কি খোঁচা মেরে কথা বললে? ধ্যাত, এত প্যাচ আমি বলছি না, আমার পেট ভরে গেছে। পেট তো খালি। পেট কি দেখা যাচ্ছে নাকি? তুমি যে শুধু টাবাল পরে বসে আছো এতক্ষণ ধরে, তা কি ভুলে গেছো? সত্যি আমি ভুলে গেছি, আমি চেঞ্জ করে আছি। কোথাও তোমাকে উঠতে হবে না এখন, সেজন্য চুপচাপ বসে থাকো। তাই বলে এইভাবে বসে থাকবো? এইভাবে বসে থাকবে, কেননা 30 মিনিট ধরে এইভাবেই বসে আছো। সেই হিসাবে 10 মিনিট বসে থাকলে কোনো ক্ষতি হবে না। আরে কেউ দেখলে কি বলবে বলো তো? কিছুই বলবে না। বললাম তো আমার খাওয়া শেষ। তুমি যদি বিছানা থেকে একটুর জন্য দাঁড়াও না, তাহলে আমি তোমার এই টাওয়ালটা না এক টান দিয়ে খুলে ফেলবো। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আগে ছিল কিন্তু এখন নেই। তাছাড়া এখন তো লজ্জা দিয়ে কি করবো শুনি? তুমি ছাড়া তো কেউ নেই এই রুমে। সত্যি, তুমি আর আমি ছাড়া কেউ তো নেই, তাহলে আর লেট কেন? এই যে মশাই যেটা ভাবছেন সেটা কাল পাবেন, সেজন্য আজকে ভুলেও না সেটা করার চেষ্টাও করবেন না। কালকে কি শুনি? নতুন করে জীবন শুরু করব, সেজন্য সব কিছু প্রথম থেকে হবে। কালকে রুমটা সাজাবো ফুল দিয়ে, তুমি বর আমি বউ সাজবো। বুঝতে পেরেছি সবটা, তুমি এগুলো দিয়ে আসো, আমি ততক্ষণও রেডি হয়ে নেই। ঠিক আছে। কিছুক্ষণ পরে ইরা রুমে আসে, এসে দেখে আকাশ শুয়ে আছে সোফায়। কি ব্যাপার, তুমি সোফায় কেন? সবকিছু কাল থেকে শুরু করব, সেজন্য আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে দিই। এত মাস পরে এত বুদ্ধি পাও কি করে? কিছু কিছু বুদ্ধি তৈরি করে নিতে হয়। সত্যি কি তাই? তবে আজকে আমি ছাদে ঘুমাবো। ছাদে কেন? রুমে থাকলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হবে না, সেজন্য। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। এদিকে আকাশ ছাদে চলে আসে, ওইদিকে ইরাও ঘুমিয়ে পড়ে। তখন রাত 1টা বাজে। হঠাৎ ইরা কারোর পায়ের হাঁটার আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার, এত রাতে এখানে কি আসবে? আকাশ তো ছাদে, ওর তো এই সময় এখানে আসার কোনো মানেই হয় না। তাহলে আর কি আসবে এখানে? একটু গিয়ে দেখতে হয় তো। সেজন্য পায়চারি করে বারান্দায় এসে একটা কালো পোশাক পরা লোককে দেখতে পায়। মুখটা ঢাকাই ছিল, চাঁদের আলোতে মুখটা কিছুটা বোঝা যাচ্ছে, তবে মুখটা ঢাকা থাকার কারণে কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। তাও বিরাট চোখের দিকে তাকিয়ে বুঝে যায়। আরে আপনি এখানে তো এই সময়? কি ব্যাপার, আমাকে দেখে তো এটা হলে ভয় পাওয়ার কথা, কিন্তু ও তো কোনোভাবেই ভয় পাচ্ছে না। ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। কি ব্যাপার, কি ভাবছেন? ভাবছি আমি অসময়ে চলে আসেনি তো। একদম ঠিক সময় এসেছেন, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? আপনি তো জানেন আমি বিবাহিত। কিন্তু তোমার স্বামীর সাথে তো তোমার কোনো মনোমালিন্য নেই। এখন আমি ওকে অনেক ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। এত তাড়াতাড়ি এত কিছু হলো কি করে? কিছু হুট করেই হয়ে গিয়েছে। তাছাড়া আপনি নিজেও বিবাহিত, সেজন্য আপনার চিন্তা বাদ দিয়ে দিলাম। সব যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার হাজবেন্ড সে কোথায়? তাকে তো দেখছি না। ও তো ছাদে গেল ঘুমাতে। সবকিছু ঠিক হয়ে থাকলে ছাদে কেন গেলে? আসলে কাল থেকে আমরা নতুন করে জীবন শুরু করব, সেজন্য আজকে আমরা নিজেদের মধ্যে সব রাগ অভিমান দূর করে নিয়েছি। কাল থেকে আমরা এক নতুন জীবন শুরু করব। কংগ্রেচুলেশনস, দোয়া করব নতুন জীবনের সুখী হন। অবশ্যই, তবে এরপর থেকে আর আসবেন না কখনো এখানে। যদি আমার হাজবেন্ড আমাকে কখনো দেখে, তাহলে ও আমাকে সন্দেহ করবে, ভাববে আমি আপনার সাথে না থাক। আমি এই নিয়ে কথা বলতে চাই না, সেজন্য আপনি এখন যেতে পারেন। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কি দেখা করতে পারি আমরা? যদি আমার হাজবেন্ডের সাথে থাকে তাহলে আমি অবশ্যই আসবো দেখা করতে। ওনাকে আনার কি প্রয়োজন? বারে, আমি ওনাকে এমনিতে অনেক কষ্ট দিয়েছি, আমি চাই না এখন থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি হোক। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। চলে যাবেন কি করে? সদর দরজা কি খুলে দিব? যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। সাবধানে যাবেন, পড়ে গিয়ে আবার পা ভেঙে ফেলবেন না। তেমন কিছু হবে না। সাবধানে যাবেন। এইদিকে একে ওখান থেকে চলে যাওয়ার 10 মিনিট পরে ইরা ঘুমিয়ে পড়ে। সকালে ইরা ঘুম থেকে উঠে পানি নিয়ে ছাদে আসে আকাশের ঘুম ভাঙার জন্য। এসে দেখে ঘুমাচ্ছে, সেজন্য মুখে পানি মেরে দেয়। এইদিকে হঠাৎ এত পানির জন্য আকাশের ঘুম ভেঙে যায়। এটা কি হলো? কোনটা কি হলো? আমার মুখে পানি কেন মারলে? আগে এটা বলো, কোন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছিলে? একে তো স্বপ্ন দেখছিলে, তারপরে মিটমিট করে হাসছিলে। সত্যি করে বলো, মেয়েটা কে ছিল?
বিশ্বাস করো, আমি কোনো স্বপ্ন দেখিনি। তাহলে মিটমিট করে হাসছিলে কেন? তাও তো জানি না, তবে বিশ্বাস করো আমি মোটেও হাসিনি। এবারের মতো ক্ষমা করেছি আমি। যাও এবার ফ্রেশ হয়ে নাস্তা করে আসো, তারপর ফুলের দোকানে যাবে। ওদের ডিজাইন দেখিয়ে কত টাকা লাগবে সব কিছু হিসেব করে অর্ডার দিয়ে চলে আসবে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে আসে, এরপর নাস্তা করে বেরিয়ে পড়ে ফুলের দোকানে। ওখানে ডিজাইন দেখে ফুল কিনে ওনাদের সাথে করে নিয়ে আসে। এইদিকে ইরা ততক্ষণে ওর বাবা মাকে অফিসে পাঠিয়ে দেয়, কেননা এই সময়ে নতুন করে বাসর করবে এই কথাটা যদি ওর বাবা মা জানে তাহলে লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়াবে। একটু পরে আকাশ লোক নিয়ে আসে, তা দুপুর 3টায় বাজে। এতক্ষণ আসার সময় হলো তোমার? কি করব বলো, ফুল জোগাড় করতেই তো সময় লেগে গেল। ঠিক আছে, ওনাদের বলো তাড়াতাড়ি করে রুমটা সাজিয়ে চলে যাওয়ার জন্য। বাবা মা কিন্তু কিছুই জানে না এবং কি ওনাদের জানতেও দেওয়া যাবে না। ঠিক আছে, যাচ্ছি আমি ওনাদের নিয়ে। এইদিকে আকাশ লোক নিয়ে রুমে আসে, তারপর ওই লোকগুলো ডিজাইন অনুযায়ী ফুল দিয়ে সাজাতে থাকে। মোটামুটি ওদের 3 ঘন্টা লেগে যায় সময়। বলতে গেলে সন্ধ্যার পরে ওদের সাজানো শেষ হয়। এরপর ওদের টাকা দিয়ে পাঠিয়ে দেয়া হয়। যেহেতু ওরা খেয়ে এসেছিল দুপুরে, তাই ওদের জন্য খাবারের ব্যবস্থা করেনি, তবে নাস্তা দেয়া হয়েছিল। ওরা চলে যাওয়ার 1 ঘন্টা পরে ইরার বাবা মা আসে। এরপর ওনারা কথা বলতে থাকে। রাত 10টায় ওনারা খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। এইদিকে ইরা আর আকাশের রুমে চলে আসে। তুমি কিরকম ভাবে বাসর করবে নাকি? আরে না, আমি এখন শাড়ি পরবো, তুমি আমাকে সাজাতে সাহায্য করবে, কারণ তোমার তো রেডি হতে সময় লাগবে মাত্র 10-15 মিনিটের মতো, কিন্তু আমার তো 1.5 ঘন্টাও হয়েও পার হয়ে যেতে পারে। সেজন্য আমি রেডি হওয়ার পর তুমি রেডি হবে। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। এরপর ইরাকে শাড়ি পরিয়ে দিতে থাকে। আকাশ ইরাকে শাড়ি পরানো দেখে, একটা সত্যি কথা বলো তো, কি সত্যি? এটাকে কয়টা মেয়েকে তুমি শাড়ি পরিয়ে দিয়েছো? সত্যি করে বলবে। বিশ্বাস করো তুমিই প্রথম। যদি আমিই প্রথম হয়ে থাকি তাহলে এত সুন্দর আর পারফেক্ট কিভাবে পরালে? আমি তো জানি তুমি শাড়ি পরতে পারো না, সেজন্য আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি। বাহ, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি হয়েছে। ও আর কি, তা এখন কি আমি রেডি হব? হ্যাঁ, আমি এতক্ষণ দুধ নিয়ে আসতেছি। ঠিক আছে। এইদিকে ইরা দুধে কি যেন মিশিয়ে দেয়। এবার কি মেশায় তা আপনারা পরেও জানতে পারবেন। এইদিকে আকাশ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই নাও দুধ। সবটা কি আমি একা খাবো নাকি? তোমার জন্য এসে তুমি একাই খাও। সত্যি করে বলো তো, কিছু মিশিয়ে দাও তো। মিশিয়েছি। কি মিশালে? এরপর ইরা আকাশের কানে কানে এমন কিছু বলে, তা শুনে আকাশ কিছু যে বলবে তাও পারছে না, শুধু মিটমিট করে হাসছে। হাসছো কেন? না এমনিতে ঠিক আছে, খাচ্ছি আমি। দুধ খাওয়া শেষ। এইদিকে রাত 12টা 1 বাজে। ওরা দুজনেই দুজনের হাত ধরে শপথ করতে থাকে মৃত্যু পর্যন্ত ওরা আর কোনো রকমের ঝগড়া বা কেউ কাউকে ছেড়ে চলে যাবে না। এক কথায় স্বামী স্ত্রী মানে ভুল বোঝাবুঝিগুলো দূর করে দেওয়া। কিছুক্ষণ পরে, আজকে থেকে আমরা তাহলে নিজেদের নতুন জীবন শুরু করলাম। তোমাকে যে এতটা অবহেলা আর লাঞ্ছিত করেছে সেসব কিছু নিয়ে কখনো কথা শুনে আমি কষ্ট দিবে না তো? তুমি শুধু আমার হয়ে থেকো, তাহলে দেখবে তোমার চোখে কখনো আমি পানি আসতে দেব না। সত্যি বলছো তো? সত্যি বলছে। এরপর শুরু হয় ওদের নতুন জীবনের পথ চলার। রাতের কাহিনী কেউ আবার জানতে চেয়ে বসবেন না যেন, কেননা লাইট অফ ছিল বলে দেখতে পারিনি, সেজন্য কিছুই লিখতে পারিনি। সকালবেলায় দুজনেই গোসল করে নিচে আসে। নিচে এসে দেখে তানু আর রিমু বসে আছে ডাইনিং টেবিলের চেয়ারে। ওদের দেখে ইরা বড়সড় একটু অবাক হয়। তোরা এখানে কেন হঠাৎ? কয়েকদিন ধরে তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না, তাই তোকে দেখার জন্য চলে আসলাম। কিন্তু তুই এত সকালে গোসল করেছিস, সাথে আকাশও, তার উপর দুজনে একই সাথে নিচে নেমে এলি, ব্যাপারটা কি বলতো? এত কিছু জানি তুই কি করবি? তোর বান্ধবী হই আমরা, এতটুকু তো জানতেই পারি। এই তোরা কি ভুলে গেছিস আকাশ আমার হাজবেন্ড হয়? কিন্তু তুই তো ওকে ভালোবাসিস না। ওকে বাসতাম না, কিন্তু এখন তো বাসি। তুই কি সত্যি সিরিয়াস? সিরিয়াস না হলে কি এরকম ভাবে বলতাম নাকি কথাগুলো? সেটাও ঠিক। আমরা দুজন আবিরের বাসায় যাবো আজকে। তোমার বাবা মা বাসা খালি রেখে তো ওনারা যাবে না। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। তা তোরা কি সাথে যাবি? আমাদের কোনো ইচ্ছা নেই, তোরা যেতে পারিস। ঠিক আছে, এসেছিস যখন রাস্তা করে যা। আমরা খেয়ে এসেছি, ভেবেছিলাম তোকে নিয়ে একটু ঘুরতে যাব, তাও তো হলো না। ও কিছু না, ওখানে একদিন। ঠিক আছে,
ওরা নাস্তা করে ইরা ওর বাবা মার সাথে কথা বলে বেরিয়ে পড়ে। এইদিকে নীলিমা তো অনেক খুশি, কেননা শেষ পর্যন্ত ওর ভাই তার ভালোবাসার মানুষটার ভালোবাসা পেয়েছে। সত্যি ভাইয়া, আমার তো বিশ্বাসই হচ্ছে না ইরা তোমাকে মেনে নিয়েছে। আমার তো নিজেও বিশ্বাস হচ্ছে না এখন পর্যন্ত। ইরা ভাবি, এই চমৎকার কি করে হলো? ওটা সিক্রেট, বলা যাবে না এখন। বসো ভাইয়া, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসতেছি। আমরা তো খেয়েই রওনা দিলাম। তাহলে ফল খাও, দুপুরে এখানে খেয়ে তারপর না হয় বাসায় যেও। ঠিক আছে, তুই তাহলে খাবার রান্না কর। ঠিক আছে ভাইয়া। নীলিমা চলো, আমি তোমাকে সাহায্য করছি। ঠিক আছে, চলো তাহলে। এরা তো চলে গেল রান্নাঘরে। এইদিকে আবির বাসায় নেই, সেজন্য ওকে কল দিয়ে জানতে পারে ও কাজে ব্যস্ত। সেজন্য বসে আছে, একটা কল আসে, তাই বেরিয়ে যেতে চাইবে। তখন কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে যাব, কাজ আছে। এখন আমার কি কাজ থাকবে তোমার? আরে আমি কাজ শেষ করে একসাথে আবিরকে নিয়ে ফিরবো। আচ্ছা যাও, তাহলে তাড়াতাড়ি আসবে কিন্তু। এইদিকে ইরা আর নীলিমা রান্না করতে ব্যস্ত। অন্যদিকে এই ফাইলে থাকা ব্যক্তিগুলোকে আপনি চিনতে পেরেছেন? ওদের তো ওই কাশ্মীর আর ওই অ্যাটার্কি সময় দেখেছে। ঠিক বলেছেন। এবার ওরা এমন একটা প্ল্যান করতেছে যার জন্য আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। নতুন করে ওরা কি করবে? আপনি ওদের প্রতিটা মিশন ফেল করে দিয়েছেন, সেজন্য ওরা আপনার পরিবারের উপর অ্যাটাক করতে পারে। তাহলে তো মনে হচ্ছে আমাকে অনেক সাবধানে থাকতে হবে। তেমনই কিছু, তবে ওরা ঠিকানা যে কি করে পেলো ওটাই বুঝতে পারছি না। ওদেরকেও ঠিকানা কি দিয়েছে নাকি ওরা নিজেরা খুঁজে নিয়েছে? আপনাকে কি করে খুঁজে পাবে ওরা? কারণ আছে, আমার চেহারা একটা জায়গা দেখানো হয়েছিল। যদি ওই জায়গা থেকে ওরা ছবি নিয়ে নেয় তাহলে খুঁটিনাটি তথ্য তো ওরা জোগাড় করতে পারবে। এটা অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু আমরা এখন কি করব? আমিও দেখতে চাই ওরা কোন পর্যন্ত যেতে পারে। আমি তাহলে গেলাম, তুমিও চলে যাও বাসা। জি স্যার, চলে আসবো। এইদিকে আবির বের হয়ে আকাশকে কল দেয়। এরপর ওরা দুজনেই একত্রিত হয়ে চলে আসে বাসায়। এইদিকে ততক্ষণে ওদের দুজনের রান্না শেষ। আবির, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি সবার জন্য খাবার দিতেছি। ঠিক আছে। কিছুক্ষণ পরে ইরা, নীলিমা, আকাশ, আবির সাথে ওর বাবা মা ওনারা একসাথে খেতে বসে। খাওয়া শেষ হলে সন্ধ্যার আগেই চলে আসে ওরা আবার বাসায়। এতটা দিয়ে চলে আসলে কেন? কারণ ছিল। আচ্ছা, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? কালকের পর থেকে তুমি কোথাও যদি যাও আমাকে বলে যাবে। কিছু কি হয়েছে? মানে আমি তো বাড়ির বাইরে যাই না, তাহলে তুমি কি আমাকে কোনো কারণে? কোন কারণে কি? কোনো কারণে বলতে তুমি কি আমাকে সন্দেহ করছো? ব্যাপারটা সেগুলো কিছুই না। তাহলে কি? আকাশ এরপর ইরাকে কিছু কথা বানিয়ে বানিয়ে বলে যেন ইরা সেগুলো বিশ্বাস করতে রাজি হয় এবং বাসায় থাকার চেষ্টা করে। এত কিছু হয়ে গেল, তাহলে আর বলছি আমি তাহলে আর বাইরে যাব না। ঠিক আছে, এই আংটি তুমি পরে নাও, তাহলে কোনো কিছু হলে আমি জানতে পারবো। ঠিক আছে। এভাবে দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। ইরা আকাশকে ছাড়া বাহিরে যায় না একা একা। সব সময় আকাশের কথা মতো চলাফেরা করে। এক কথায় এই 3 মাসে ইরা আকাশকে এতটা ভালোবেসে ফেলেছে যে অতীতে ইরা আকাশের সাথে কি করেছে তা ভুলে গিয়েছে। তবে আপনাদের তো বলাই হয়নি একটা কথা, তবে একটু পরে তা জানতে পারবেন, একটু পরে। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি। সাবধানে থেকো। আর অফিসে আমার বিপদ হবে কি করে? তুমি যে অফিসের বাইরে আরো অন্য কিছু করো তা কিন্তু আমি জানি। অন্য কিছু বলতে? অনেক কিছুই তো করো। তুমি কি ভেবেছো সব খবর আমি রাখি না? বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে তো দূরের কথা, মেয়েদের আমার রুমে আসতে দিই না। সে সব আমি জানি, তা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি যাও এখন। এইদিকে আকাশ চলে যাওয়ার 10 মিনিট পরে সবই তো শালার ভিড়ে চলে গেছে, তাই আর পরিবারের সবাইকে মেরে ফেলবো নাকি? এত তাড়াতাড়ি তো ওদের মারলে চলবে না। তাছাড়া ওর পরিবারকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো ওকে কখনো মারতে পারবো না। আমি ঠিক বুঝলাম না বস। ওর প্রাণ বোমরা হচ্ছে এখানে। যদি ওকে মেরে ফেলি আমরা, তাহলে তো ও পাগলের মতো আমাদের খুঁজে মারবে। যদি ওই প্রাণ বোমরাটাকে আমরা নিয়ে আটকে রাখি তাহলে তো ওই ছেলেটা আমাদের কথা শুনতে বাধ্য হবে। কেন, চলুন ওদের তুলে আনি। মোটামুটি আমাদের সাথে 20 জন লোক আছে, তোদের কোনো আস্তানায় নিয়ে যাবেন না? এত মাস ধরে যে আস্তানা তৈরি করেছি ওই আস্তানায় ওদের নিয়ে যাব। ঠিক আছে, চলুন বস।
এরপর ওরা ভিতরে এসে কারোর কোনো ক্ষতি না করে ইরার বাবা মা আর ইরাকে নিয়ে বেরিয়ে যেতে চাইবে, তখনই ওখানে নীলিমা চলে আসে। আপু, এরা কারা? তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বস, এটাকেও সাথে করে নিয়ে যাই, নয়তো পরে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওদের গাড়িতে ঢুকিয়ে নে। এরপর ওদের নিয়ে চলে আসে একটা জঙ্গলে, যেখানে একটা গুপ্ত দরজার ভেতর দিয়ে ওরা পাহাড়ের নিচে ঢুকে যায়। ওই শয়তান, আমাদের এখানে কেন এনেছিস? তোদের এখানে এনেছি তো তোর স্বামীকে শিক্ষা দিতে। তোর স্বামী আমাদের অনেক ক্ষতি করেছে, তার ফল তো ওকে পেতেই হবে। প্লিজ আমাদের ছেড়ে দিন। নীলিমা, তুমি কোনো চিন্তা করো না। আকাশ শেষে ওদের এমন মার মারবে যে সারা জীবন মনে থাকবে। আমরা তো ওটাই চাই, তোর স্বামী জানুক, আর এরপর থেকে আমাদের সাথে পাঙ্গা নেওয়ার ফল ওকে বুঝিয়ে দেব। এইদিকে আবির হঠাৎ করে আসে একে কাছে। একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আবির এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, ও এই কথা, এটা তো ব্যাপারই না। মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হও। কতজন লোক নিব সাথে করে? শুধু আমি আর তুমি যাব, বাকি কাউকে লাগবে না। আমি তাহলে হাতিয়ার নিচ্ছি, কিন্তু ওখানে লোকজন অনেক বেশি। তাহলে 10 জন এজেন্টের সাথে করে নিয়ে যাও। এরপর ওরা বেরিয়ে পড়ে। এইদিকে একে কিছু লোকেশন খুঁজতে থাকে, লোকেশন অনুযায়ী আসতে থাকে। এইদিকে এরা যেখানে আছে সেখান থেকে হেলিকপ্টারের হালকা হালকা শব্দ শোনা যাচ্ছে। এতেই এরা বুঝে গেছে। একটু অপেক্ষা করো, এরপর আর কেউ বেঁচে ফিরতে পারবে না। মানে? আর হেলিকপ্টারের আওয়াজ আসছে কোথায় থেকে? ওই তোরা আশেপাশে চেক কর, তাহলে এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সবাই নিজেদের পজিশন নিয়ে নাও। এইদিকে তো এরা তো পজিশন নিয়ে নেয়, অন্যদিকে ওরাও পাহাড়ে নেমে রাস্তা খুঁজতে থাকে। এরপর ওরা হোলোগ্রামের সাহায্যে রাস্তা খুঁজে পায়। এরপর রাস্তা ধরে ওরা ভেতরে আসতে থাকে। সামনে যাকেই পাচ্ছে তাকেই সরাসরি মেরে ফেলছে। তখনই, কি ব্যাপার, এত গুলির শব্দ কেন? বস, ওরা তো ভিতরে চলে গেছে। তাহলে তাড়াতাড়ি করে ওদের মাথায় বন্দুক ধরে রাখো, কোনোভাবেই ওকে বাঁচতে দেওয়া যাবে না। এইদিকে আবির আর বাকিরা ভিতরে এসে কয়েকজনকে মেরে ফেলে। এইদিকে একের সামনে তাকিয়ে দেখে নীলিমা আর ইরার সাথে ওর পরিবারের সবার মাথায় বন্দুক ধরে আছে। তুই যদি আর এক পা সামনে এগিয়ে আসিস তাহলে কিন্তু ওদের মেরে ফেলবো। কথাটা শুনে আবির দাঁড়িয়ে যায়, কেননা আবিরের বউ যে সামনে দাঁড়িয়ে আছে। এইদিকে একে সামনে এগিয়ে যাচ্ছে, সেজন্য ডেভিল বারবার থামতে বলছে, কিন্তু তাও থামছে না। সেজন্য ডেভিল গুলি করতে থাকে। 4-5টা গুলি একের বুকে এসে লাগে, এতে একে ওখানেই পড়ে যায়। এইদিকে ইরা আকাশ বলে চিৎকার করে ওঠে। আকাশ বলে চিৎকার করাতে সবাই তো অবাক হয়, সাথে আপনারাও তো অনেক অবাক হচ্ছেন, তাই না? তবে অবাক হওয়ার কথা, কেননা গুলি খেয়েছে একে। কিন্তু ইরা আকাশ বলে চিৎকার করাতে আপনাদের মনেও অনেক প্রশ্ন জেগে উঠবে, তা আমি জানি। ইরা দৌড়ে এসে আকাশের মাথার ইরার কোলে রাখে। চোখ মেলো আকাশ, তুমি আমাকে রেখে ভাড়া যেতে পারো না। আপু, এখানে আকাশ ভাইয়া আসবে কোথা থেকে? সেটাই তো, এখানে আকাশ কি করে আসবে? একে হচ্ছে আকাশ, আর ও একজন রে এজেন্টের প্রধান। এই কথা শুনে নীলিমা অবাক হয়, কেননা বাকিরা তো সবাই সবকিছুই জানে। চোখ মেলো আকাশ, আমি যে তোমাকে ছাড়া একা বাঁচতে পারবো না। ও আর কখনো বেঁচে ফিরবো না, ওকে ফরফরে ফাটিয়ে দিয়েছি। তা বস, বাকিদের বাঁচিয়ে রাখবেন, ওদের মেরে ফেলি। কথাটা শুনে একে হাতে বন্দুক ছিল, তা দিয়ে ডেভিল আর রিয়াজকে মেরে ফেলে। আকাশকে এরকম ভাবে জীবিত দেখে সবাই তো অবাক হয়। ততক্ষণে বাকি এজেন্টগুলো বাকিদেরও মেরে ফেলে। আকাশকে জীবিত দেখে ইরা তো ওখানেই জড়িয়ে ধরে। তুমি কি করে আমাকে চিনলে? তুমি কি আগে থেকে জানতে? জানতাম, কিন্তু তার আগে এটা বলো, তোমার শরীরে গুলি লাগার পরও তোমার কিছু হয়নি কেন? আমাদের প্রতিটি এজেন্টের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট আছে, সেজন্য এরকম 10-12 গুলি খেলেও আমাদের কিছু হয় না। কিন্তু তুমি কি করে আমার পরিচয় জানলে? যেদিন তুমি বাসা থেকে বের হয়ে আসার আগে বাবা মাকে তোমার ব্যাপারে বলেছিলে, ওই দিনই আমি জানতে পারলাম যে আমাকে আরেকবার বাঁচিয়েছে, যাকে আমি না দেখেই ভালোবেসেছিলাম, সেই হচ্ছে তুমি। এরপর থেকে তোমাকে কত জায়গায় আমি খুঁজেছি, তার তো কোনো হিসেবই নেই। এর জন্য এত চেঞ্জ হয়ে গেলে? তাছাড়া তুমি যে আমাকে একটা মিথ্যে বলেছ, সেটা তো সত্যি সত্যি হতে চলেছে। কি? তুমি আগে থেকেই জানতে? চাবি যখন আমার কাছে, তখন সে তালা খুলবে কি করে?
তাহলে তো চিট করেছো আমার সাথে। সবই করেছি তোমার জন্য, আমার জন্য কেন? যেন আমি অবহেলিত একজন স্বামীর থেকে মুক্তি পেতে পারি। সেটা তো তুমি মুক্তি পেয়েই গেছো অনেক মাস আগে। তাহলে বুঝলে তো যেন অবহেলিত স্বামীর মূল্য কীরকম হয়। জানি, সেজন্য তোমাকে অবহেলিত স্বামী থেকে মুক্তি দিয়ে দিয়েছি। কথাটা বলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। হয়তো এটাই ওদের বিজয় বা প্রাপ্তি। আপনারা আবারও কেউ এরকম স্বামীদের অবহেলা করতে যাবে না। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।